Hello students, good afternoon. Good afternoon, Good ma'am. afternoon, ma'am. Very good afternoon to you all. Good afternoon, ma'am. Yes, very good afternoon. Good afternoon, ma'am. Yes. Okay, ma'am. Okay, so now I'm afternoon, proceeding with today's topic. Yes, very good afternoon. So let's start with today's topic, okay? Hope you have remembered about note taking. Yeah, ma'am. Yes, In ma'am. the last class, in the lab class, we have done 3 to 4 exercises, no, on note taking. Yes, ma'am. Yes, ma'am. So today we will learn the reverse way round. If you are given notes, how to develop those notes into a paragraph. We will start with that. Okay? I Okay, told ma'am. you. I told you that question may come in both the ways. তোমাদের এটাও বলতে পারে যে write the paragraph in note form or in the reverse way round, develop the notes into a paragraph. Okay, ma'am. Yes. In the last class, what we did, I gave you one paragraph on Rabindranath Tagore, I think, no, we discussed, and a small paragraph on Yes, pollution. So, আজকে আমরা অন্যভাবে শুরু করি। আজকে আমি তোমাদের প্যারাগ্রাফটা দিই, আমি তোমাদের দুটো গ্রুপেই দিয়ে দেবো। একটা প্যারাগ্রাফ দিচ্ছি, দিয়ে বলছি যে আমরা সেই এটাকে আমি নোটস দিচ্ছি, দিয়ে বলছি ওটাকে প্যারাগ্রাফে কি করে আমরা লিখতে পারি। কেমন? ওকে, ম্যাম। দেখো তাহলে এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন ম্যাম। বলো। হ্যালো, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন? হ্যাঁ, হোয়াটসঅ্যাপেই আমি দেবো। তোমাদের যে গ্রুপে আছে, আমি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেই আমি তোমাদের ডিটেলস গুলো দিয়ে দেবো। গিভ মি ফিউ মিনিটস টাইম, আমি দিচ্ছি। Hello, ma'am. Yes, I'm here. Just wait for few minutes. I'm giving you notes. আমি নোটসটা দিয়ে তারপরে ওটাতে কি করে প্যারাগ্রাফে লিখতে হয় সেটা আমি বলছি। ওকে ম্যাম, অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে চুপ হয়ে গেছিল তো ম্যাম, আমি ভাবলাম হয়তো আমার নেট স্লো, ওই জন্য আমি চেক করলাম। না না, আমি মিউট করিনি, আমি শুধু এটা শেয়ার করতে আমাকে একটু টাইম দাও। ওকে ম্যাম, ওকে ম্যাম। হ্যালো, Yes, ma'am. পেয়েছো নিশ্চয়ই ফটোতে? Yes, ma'am. হ্যাঁ, ওকে, হ্যাঁ, একটু রেসপন্ড করলে সুবিধা হয়, তাহলে বোঝা যায় যে কি অবস্থায় আছি আমরা। এবারে নোটসটা একটু ফলো করো। আই এম অলসো রিডিং ইট আউট, হেল্পিং ইউ আউট টু আন্ডারস্ট্যান্ড। Today's topic of discussion is developing notes into a paragraph. Just see the note. What is written at the top? Chemical additives in food industry. Right? Please follow. Yes, ma'am. ওই ফটোটা ফলো করো, তাহলে বুঝতে পারবে। ওখানে ফার্স্টে কি দিয়েছি? ওকে, ম্যাম। হ্যাঁ, কেমিক্যাল অ্যাডিটিভস দেওয়া আছে। ফুড ইন্ডাস্ট্রিতে কিছু কেমিক্যাল, কিছু প্রিজারভেটিভ ইউজ করা হয়। নো নয়েজ প্লিজ, একটু মিউট করো বাকিরা। হ্যালো, ইয়েস ম্যাম। ম্যাম কন্টিনিউ করুন। বাকিটা একটু মিউট রাখবে, হ্যাঁ, তা নাহলে কি বলতো ওই একই জায়গায় বারে বারে বলতে থাকি তো অনেক কিছু কভার করা যায় না। একটু নোটসটা ফলো করো।
chemical additives, then after dash it's written cosmetic effect. তারপরে কি দিয়েছে wide use in food industry. এই পয়েন্ট গুলো নিয়ে you have to write in full sentences. আর henceforth এটাকে আমাদের একটা প্যারাগ্রাফে ফর্ম করতে বলেছে এই নোটস গুলোকে। attractive colors, otherwise dull. At the same time কি দিয়েছে flavor is also important, একটা টেস্ট এটাও ইম্পর্টেন্ট। appetizing aroma, আমি প্রত্যেকটার মানে বোঝাবো, no need to worry. no flavor, no interest, no market. So we can write like this, we can develop these notes in this way. প্রথমে কি দিয়েছে chemical additives, মানে যে সমস্ত কেমিক্যাল অ্যাড করা হচ্ছে to give it a cosmetic effect, যাতে গন্ধটা সুন্দর বেরোয়, লোকের যাতে এটা খেতে ইচ্ছা হয় জিনিসটা, এইগুলোর কথা বলছি। তাহলে you write in this way যে chemical additives have a cosmetic effect. Nowadays additives are widely used in food industry. এইখানে যে দিয়েছি যে নোটসটা wide use in food industry, এইটাকে আমরা in full sentences লিখছে in this way যে nowadays additives are widely used in the food industry. nowadays না লিখলেও কিছু না, কিন্তু একটু শুনতে ভালো লাগছে সেই জন্য বলছি। তারপরে কি দিয়েছে attractive colors, এটাকে আমরা সেন্টেন্সে কি করে লিখতে পারি color makes food attractive. দেখো সুন্দর একটা খাবার, এই যখন বেশ ফাস্ট ফুডের দোকান দিয়ে যাচ্ছ, বিরিয়ানির গন্ধটা এলে সাংঘাতিক লাগে, উফ কি দেখতে কি দারুণ বানিয়েছে, মনে হয় কি না? টেল মি দ্য ট্রুথ, আমার তো অ্যাটলিস্ট Yes, মনে ma'am. হয়। মানে বিরিয়ানির গন্ধটা এলেই কিন্তু মনটা খুব অস্থির হতে থাকে যে কখন ওটা খাবো। এইটাকেই বোঝাচ্ছে অ্যাপেটাইজিং অ্যারোমা, এই যে একটা সুন্দর গন্ধ আর এরকম, এটাতেই কিন্তু আমাদের খিদেটা পাচ্ছে। আফটার অল যে দোকানগুলো দিয়েছে, দেখো এটা মার্কেটিং স্ট্র্যাটেজিটা তো আছে, ওরা তো আর বানিয়ে এমনি ডিসপ্লে করার জন্য রাখেনি, তাই না? সেলিং এর তো একটা ব্যাপার আছে, তো সেটার Yes, জন্যই করছে। তাহলে আমরা কি বলছি এখানে কালার মেক্স ফুড অ্যাট্রাক্টিভ কেন দিচ্ছে? ফার্স্টে লিখতে পারি আমরা এরকম ভাবে chemical additives have a cosmetic effect. Additives are widely used in the food industry. Then এটাকে লিখছি এরকম ভাবে color makes food attractive. ফার্দার এটাকে আরো অ্যাড করছি, এখানে দেখো দিয়েছে otherwise dull, flavor also important. এখানে কিন্তু আমরা কমপ্লিট সেন্টেন্সে কিন্তু নোটস গুলো লিখছি না, প্রথমেই বলেছি আমরা প্রিপোজিশন ড্রপ করে আর্টিকেলস ড্রপ করে আমরা ইম্পর্টেন্ট ওয়ার্ডস গুলোকে শুধু লিখে রাখছি। কালার মেক্স ফুড অ্যাট্রাক্টিভ, দেন কালার ক্রিয়েটস ইন্টারেস্ট, তোমার একটা ইচ্ছা জাগছে জিনিসটা খেতে, এই জ্যামটা কি সুন্দর, বুঝছো? Yes, ma'am. এরকম দেখলে কিন্তু আমাদের খুব জিনিসটা মানে ভালো লাগে, ইচ্ছাটা হয় তখন খেতে। তো ফ্লেভার অ্যান্ড অ্যারোমা এই দুটোই কিন্তু ইন ফুড বোথ আর ইম্পর্টেন্ট, এখানে লিখেছে দেখো ফ্লেভার অলসো ইম্পর্টেন্ট। তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে পুট করতে পারি? ফ্লেভার অ্যান্ড অ্যারোমা, টেস্ট আর গন্ধটা দুটোই খাবারে কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। তো ফ্লেভার অ্যান্ড অ্যারোমা কি করছে, এটা কেন দিচ্ছে, কারণটা কি, হোয়াট ইজ দ্য পারপাস, সেটাকে একটু ক্লিয়ার করে দিই। Flavor and aroma present, we can write in this way, the flavor and aroma present in food have an appetizing effect on consumers. লোকে যাতে খাওয়ার একটা ইচ্ছা হয়। Food without flavor or aroma doesn't, এই যে এইখানে এই পয়েন্টটা দিয়েছে, এটাকে দেখো ফলো করো, no flavor, no interest, no market. After all মার্কেটিং এর জন্যই না জিনিসটা করা। তাহলে সুন্দর সুন্দর মিষ্টি, এই চকলেট মিষ্টি এত ডেকোরেট করা, উফ কি দারুণ গন্ধ, গুড়ের মিষ্টি গুলো প্রচন্ড সুন্দর খেতে, কেন করছে? টু মেক ইট মোর মার্কেটেবল। তো ইউ হ্যাভ টু পুট দিস থিং, রাইট দিস থিং ইন দ্য প্যারাগ্রাফ, যে কি কালার এন্ড ফ্লেভার ইন ফুড মেক্স ফুড মোর মার্কেটেবল। নো মার্কেট কথাটাকে একটু এইরকম ভাবে আমরা সাজিয়ে লিখতে পারি। প্রথমে লিখলে এরকম ভাবে, ফুড উইদাউট ফ্লেভার অর অ্যারোমা ডাজন্ট ইন্টারেস্ট পিপল, color and flavor in food makes food more marketable. পিজার ওপরে সুন্দর করে চিলি ফ্লেক্স গুলো দিয়ে দেওয়া হলো, কত রকম সস টস এটা ওটা দিয়ে দিল, দেখতে সুন্দর লাগে, তাই না? খেতেও তখন ইন্টারেস্ট আসে। তো সেম জিনিস এটা কেন করছে, টু মেক ফুড মোর মার্কেটেবল, লোকে যাতে যায় অ্যাক্রোপলিসে গিয়ে সুন্দর করে চল চল ভাই পিজা খেয়ে আসি, করো তো জিনিসগুলো। কি হলো, চুপ কেন, সত্যিটা বল। Yes, yes, ma'am. Yes, ma'am. Every day. পয়েন্টটা হচ্ছে
খাওয়া দাওয়া হচ্ছে না, কেন যাচ্ছ একটা ছুটে? জিনিস যদি ভালো বাড়িতেও তো দেখতে বানিয়ে খাওয়া ভিডিও যায়, ইচ্ছে করে না ম্যাম। কিন্তু পার্টিকুলারলি ওখানে কেন ইন্টারেস্টটা আসছে? একটা ডেকোরেশনের ব্যাপার আছে, একটা ফ্লেভার আছে, একটা সেন্ট আছে, এই জিনিসগুলোর জন্য। তাহলে সেই জন্যই আমরা বলতে চাইছি যে কালার এন্ড ফ্লেভার ইন ফুড মেক্স ফুড মোর মার্কেটেবল। দেয়ার ইজ নো মার্কেট ফর কালারলেস এন্ড ফ্লেভারলেস ফুড। মা যখনই বলছি রুটি তরকারি খেয়ে বেরো, মুখটা কিন্তু বেজার হয়ে যাচ্ছে, তাই না? এই জিনিসগুলো Yes, ma'am. হচ্ছে। হ্যাঁ জানি তো, সব সত্যিটা তো জানা। তখন Yes, আর ma'am. ভাল লাগছে না, লুচি তরকারি বললেও ভাল লাগছে না, কিন্তু বাইরে গিয়ে একটু Yes, পিজা ma'am. টিজা এটা ওটা হলে, সুন্দর পাস্তা হলে, মোমো হলে, চকলেট মোমো হলে একটা ইন্টারেস্ট আসছে, তাই না? এখানেই দেখো, সেই জন্য কথাগুলো আমরা বিরিয়ানি। হুম, আচ্ছা তাহলে দেখো একটা প্যারাগ্রাফ, এটা কতটা রিলেটেড আমাদের ডে টু ডে লাইফের সাথে, ব্যাপারটা দেখো। Yes, There is ma'am. no market for colorless and flavorless food. The use of color and flavor in food, এটাকে আমরা কি বলছি? এগুলো হচ্ছে যেটাকে অ্যাড করা হচ্ছে, দিস ইজ অ্যাডিটিভস ইজ আ ম্যাটার অফ গ্রেট কনসার্ন, এরকম ভাবে আমরা লিখতে পারি। কিন্তু এই যে ব্যাড এফেক্টস দিয়েছে, এই ব্যাড এফেক্টস গ্রেট কনসার্নটাকে আমরা এরম ভাবে দিচ্ছি যে দ্য ইউজ অফ কালার ইনটু, ওটা তো দেখতে হবে এটা যাতে হাইজেনিক হয়, এটা যাতে শরীর খারাপ না হয়। এই যেরকম আজিনামোটোর ব্যাপারটা দেখছো, এটা তো নট গুড ফর হেলথ না। তো সেটার জন্য লিখছি আমরা এরম ভাবে, আমরা এইটাকে, এই পয়েন্টটাকে ইন ফুল সেন্টেন্স এরকম করে লিখতে পারি, দ্য ইউজ অফ কালার এন্ড ফ্লেভার ইন ফুড, এটা কি? দ্যাট ইজ অ্যাডিটিভস ইজ আ ম্যাটার অফ গ্রেট কনসার্ন। এটা কিন্তু ভাবনা চিন্তা করে ইউজ করা উচিত। মোস্ট অ্যাডিটিভস এইখানে দিয়েছে লিটল অর নো নিউট্রিশনাল ভ্যালু, এটাকে তো আমাকে কমপ্লিট সেন্টেন্সে লিখতে হবে। তো ইউ ক্যান রাইট ইন দিস ওয়ে যে মোস্ট অ্যাডিটিভস হ্যাভ লিটল অর নো নিউট্রিশনাল ভ্যালু, কম বা একদমই কোনো নিউট্রিশনাল ভ্যালুই নেই। বলো না, চিলি ফ্লেক্স গুলো খেয়ে কিছু হবে? পেটটা জ্বালা করা ছাড়া আর তো কিছু হবে না, তাই না? Yes, ma'am. কিন্তু Yes, ডিজাইন ma'am. করে দেওয়া Yes, হচ্ছে ma'am. টু Yes, মেক ma'am. ইট মোর অ্যাট্রাকটিভ, একটা সুন্দর গন্ধ পাচ্ছ, সেটার জন্য কিন্তু খুব ইচ্ছা হচ্ছে যে কখন গিয়ে মলে গিয়ে আমরা পিজাটা খাবো। এবারে কনক্লুড করছি কি দিয়েছে, সাম আর হার্মফুল। তুমি এটাকে কমপ্লিট সেন্টেন্সে এরম ভাবে লিখতে পারো, মেনি অ্যাডিটিভস, সাম বলে লিখো না, তো মেনি অ্যাডিটিভস আর হার্মফুল। তাহলে এই নোটসে কি দিয়েছে, যে নোটসটা এখন পেয়েছো, সেখানে কি ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলো তুলে ধরেছে, যে মেন জিনিস কি কি আছে, ইম্পর্টেন্ট পয়েন্টস কি কি আছে। এবারে এই নোটস গুলো দেখে এখন আমি বলে দিলাম, আমি তোমাদের প্যারাগ্রাফটা দিয়ে দিচ্ছি না, আমরা এইরকম ভাবে প্যারাগ্রাফটা লিখতে পারি। কেমন? ওয়েট করো, আমি প্যারাগ্রাফটা দিচ্ছি। প্যারাগ্রাফটা এবার নিজেরা পড়লেও Okay, আরো ma'am. বুঝতে পারবে। Just না, আমি দিয়ে দিচ্ছি একটা। just Okay, ma'am. করো। ম্যাম Yes, ma'am. Received. ওটা কি Yes, দেখছো ma'am. তো? Received. Yes, ma'am. ওকে Yes, ওকে ma'am. ফাইন। হ্যাঁ এবারে সুন্দর করে একটু পড়ে দেখো কি হলো, কোনো প্রবলেম? ম্যাম বলছি তুই ইনসার্ট দিয়েছে ওটা কি হবে ম্যাম? হ্যাঁ সম্রাট, গ্রুপে হোয়াটসঅ্যাপে। হ্যালো, হ্যাঁ এম আই অডিবল? আমাকে স্যার। শোনা যাচ্ছে কি? ওকে, ওইটা Yes. হচ্ছে তোমাদের স্যার এই যে ল্যাব ক্লাসগুলো হচ্ছে, এই ল্যাব ক্লাসের সিলেবাস ক্লিয়ার, ইউ উইল ফাইন্ড অল দ্য টপিকস দেয়ার। মানে আমি একটু শর্ট করে একটা স্ক্রিনশট করে ওটা তুলে দিয়েছি যাতে তোমরা ইজিলি অ্যাক্সেস করতে পারো, হ্যাঁ, বা বুঝতে পারো কোন কোন টপিকটা আমরা পড়াচ্ছি বা সেটা কোন কোন জায়গাতে আছে, ক্লিয়ার? ওকে স্যার। ইয়েস স্যার। ওকে স্যার। ওকে 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 ম্যাম প্লিজ থ্যাংক ইউ কন্টিনিউ। স্যার। থ্যাংক ইউ টিচার। হ্যাঁ তাহলে কি বললাম, আমাদের যদি এইরকম করে নোটস দেওয়া থাকে, তো উই ক্যান ডেভেলপ দিস নোটস ইনটু আ প্যারাগ্রাফ ইন দিস ওয়ে, এইরকম ভাবে আমরা করতে পারি। কেমন? Yes, ma'am. Yes, ma'am. এরপরে আরো কিছু আছে, আরেকটা জিনিস, দু একটা এক্সারসাইজ তোমাদের করিয়ে দিই, তাহলে আর কোনো অসুবিধা হবে না। Okay, ma'am. হুম
পেয়েছো? Yes, ma'am. হ্যাঁ, এইটা Yes, একটু ma'am. ভালো করে খেয়াল Yes, করো, ma'am, এটা missing. Yes, একটু ma'am. বড় আছে। হ্যাঁ হ্যাঁ, এটা একটু বোঝার ব্যাপার আছে। তো ভালো করে ফার্স্ট ফলো দ্য নোটস কেয়ারফুলি। চিন্তা করো না, আমি ডিসকাস করে আমি সবকিছুই তোমাদের দিয়ে দেবো, কিন্তু ফার্স্টে আগে জিনিসটা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আর যদি ভালো করে বুঝে যাও লিখতে কোনো প্রবলেম নেই, কিন্তু যদি না বোঝো না তাহলে কিন্তু খুব মুশকিল আছে। এই নোটসটা আমাদের কি বলছে, টপিকটা কি? ফার্স্টে দিয়েছি কি, টপিকটা হচ্ছে থিঙ্ক বিফোর স্প্রেইং ইনসেকটিসাইডস। ইনসেকটিসাইড স্প্রে করার আগে চিন্তা করো। এইটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফটা। এই নোটসটা দিয়েছে, এবার এই নোটসটা দেখে তোমাকে প্যারাগ্রাফে লিখতে হবে। কি বলতে চাইছে নোটসটা? স্প্রেজ অফ ইনসেকটিসাইডস। এই যে আজকে প্ল্যান্টসে ইনসেকটিসাইড স্প্রে করা হচ্ছে, সেটার ব্যাড এফেক্ট কি কি হচ্ছে? আমরা যে ইনসেকটিসাইড স্প্রে করছি চাষবাসের জমিতে, তাহলে সেটার ব্যাড এফেক্ট কি? প্রথমটা বলছে কিল ফ্রেন্ডস। একটু ওয়েট করো, আমি বোঝাবো। কিল ফ্রেন্ডস। ফ্রেন্ডস বলতে কি বুঝতে পারছি আমরা, দ্যাট ইউ হ্যাভ টু এলাবোরেট। নেক্সট থিং কি বলছে? স্প্রেজ অফ ইনসেকটিসাইডস পলিউট দ্য অ্যাটমসফিয়ার। এটা তো খুব সত্যি কথা। ডিস্টার্ব হেল্পফুল কোএক্সিস্টেন্স। নাও ইউ হ্যাভ টু এক্সপ্লেন দিস থিংস। কিল ফ্রেন্ডস, কিল ফ্রেন্ডস মানে কি? বন্ধু বান্ধবদের মারছে। বন্ধু কারা? এই জমি জমাতে, এই ফিল্ডে, এখানে বন্ধু কারা? কাদের আমরা বন্ধু বলছি? বন্ধু হচ্ছে কি? কারা বলো তো? এখানে কি মনে হচ্ছে? Ma'am, plants. না, আমরা কি- এখানে মানে- ফ্রেন্ড কাদের হতে পারে? ইনসেক্টস কিছু, রাইট? টু আর্থওয়ার্ম, তারপরে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, হ্যাঁ, কিছু ক্ষেত্রে বার্ডস, এইগুলো এদের আমরা ফ্রেন্ডস বলছি। কারণটা কি? হোয়াট ইজ দেয়ার কন্ট্রিবিউশন, সেটাও আমাকে একটুখানি লিখতে হবে। রাইজোবিয়াম। তাহলে আমি, হ্যাঁ, ভেরি গুড। নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, এই জিনিসগুলো আমাদের এক্সপ্লেন করতে হবে। করে দিচ্ছি, আমি বলে দেবো সব। ডিস্টার্ব হেল্পফুল কোএক্সিস্টেন্স। ফর পলিনেশন, তার মানে ডিসপার্সাল অফ সিডস, আমাদের কিন্তু বার্ডসদের দরকার। তাহলে এই জিনিসগুলোই ইউ হ্যাভ টু এক্সপ্লেন। কি করে আমরা করতে পারি আগে বলছি, একটু শুনে নাও। আচ্ছা, আগে পুরো নোটসটা আগে একটুখানি এক্সপ্লেন করে দিই, হ্যাঁ, তারপরে প্যারাগ্রাফটা যখন দেবো বুঝতে পারবে। তাহলে স্প্রেজ অফ ইনসেকটিসাইডস এর তিনটে জিনিস হচ্ছে, দে আর কিলিং ফ্রেন্ডস, দে পলিউটিং অ্যাটমসফিয়ার, ইনসেকটিসাইডস, অ্যান্ড ইনসেকটিসাইডস অলসো ডিস্টার্ব হেল্পফুল কোএক্সিস্টেন্স। তাহলে নেক্সট কি করা হচ্ছে এটা নিয়ে? এই যে তিনটে ব্যাড এফেক্ট আছে, রিসেন্ট রিসার্চ রেজাল্ট, রিসার্চ করে এখন কি রেজাল্ট পাওয়া গেছে? তাহলে প্রোডাকশন অফ স্প্রেস ফ্রম অ্যারোম্যাটিক হার্বস অ্যান্ড প্ল্যান্টস। আমরা যদি অ্যারোম্যাটিক হার্বস অ্যান্ড প্ল্যান্টস এর থেকে স্প্রে তৈরি করি, অ্যারোম্যাটিক মানে কাদের আমরা বলছি? মিন্ট, নিম, গার্লিক, ইউক্যালিপটাস, এদের কথা বলছি এগুলো। এগুলো থেকে আমি যদি স্প্রে তৈরি করি, তাহলে কি হচ্ছে? কি পাবে? These sprays, production of sprays from aromatic herbs and plants, they are not killing the unwanted creatures, কিন্তু কি দূরে সরিয়ে রাখে। কিন্তু আমরা বলতে পারি যে ইনসেকটিসাইড না দিলে এগুলো তো হবে না, তাহলে তো মরে যাবে, তাহলে কি করে আমরা আরো ফসলটা ভালো করতে পারি? সেই ক্ষেত্রে কি সাজেশন কি হচ্ছে? লিস্ট স্প্রেইং অফ ইনসেকটিসাইডস, what is necessary, that is proper watering and improved soil condition. এই জিনিসটা আমাদের দিয়েছে। এইটা হচ্ছে আমাকে নোটস দিয়েছে, দিয়ে বলছে এটাকে প্যারাগ্রাফে লেখো। আমি তোমাদের প্যারাগ্রাফটা এখনই দিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। Yes, ma'am, received. হ্যাঁ, পেয়েছো তো, ভেরি গুড। এবার একটু প্যারাগ্রাফটা ভালো করে ফলো করো, কি লিখেছি ওখানে। আমি বলে যেতে পারি, কিন্তু তোমরা যদি না এটা দেখতে পাও, তাহলে বুঝতে অসুবিধা হবে। দেখো, আই এম রিডিং ইট আউট। কিভাবে লিখেছি আমি?
all insects creatures are not harmful for the garden. এই যে নোটস না আছে ওখানে আমাদের এটা স্টার্ট করতে হবে বেটার ওয়ে। কিভাবে শুরু করলাম যে তুমি যে ওখানে তোমার মতামতটা গোয়িং টু পুট যে দে আর কিলিং ফ্রেন্ডস, তাহলে টু জাস্টিফাই দিস স্টেটমেন্ট টু রাইট ইন দিস ওয়ে ইউ হ্যাভ টু স্টার্ট ইন দিস ওয়ে, ইউ all insects creatures are not harmful for the garden. In fact, they are in some ways friends of the garden. Friends-টাকে আমি জাস্টিফাই করলাম, কিভাবে করছি? Often sprays harm and kill certain creatures which are not really a threat to plants. Actually, এরা কিন্তু threat নয়। কারণ কি? এটাকে আমি দেখো আবার জাস্টিফাই করছি কি? Some of these friendly insects include earthworm, which dig and burrow into the soil, which naturally increase the nitrogen content of the soil by making it more fertile. একেবারে দেখো সোজা সোজা তো এক্সামে দেবে না, না একটুখানি কঠিন পাবে, এই জন্য একটু বড় প্যারাগ্রাফ, এটা একটু নোটসটা আজকে আমরা প্র্যাকটিস করে নিই। Birds of course are a nuisance when they feed on young flowers and fruits. সে তো নষ্ট করে দিচ্ছে, কিন্তু কি করছে বার্ডস কিন্তু they are also eating caterpillars which are great danger to leaves. তাই না, ক্যাটারপিলার গুলোকে কিন্তু খেয়ে নিচ্ছে। এবারে দেখো ক্যাটারপিলার ছাড়াও কিন্তু এই লাইনটা ফলো করো, then again without caterpillars there would be no pollinating butterflies, and without birds there would be no successful dispersal of fruits and seeds. সেটাও সম্ভব নয়। তাহলে আমরা কিভাবে জিনিসটা জাস্টিফাই করছি? So birds, insects, caterpillars, butterflies, earthworms all have a role to play in the garden. প্রত্যেকেরই কিন্তু নিজস্ব নিজস্ব একটা ভূমিকা আছে। আমরা জানি যে ইউজ অফ পেস্টিসাইডস ক্রিয়েটস টক্সিক এনভায়রনমেন্ট, পলিউটিং এনভায়রনমেন্ট এটা একটা তৈরি হচ্ছে ঠিকই। Sprays prepared from the extract of aromatic herbs and plants, for example দিয়েছি mint, neem, garlic, eucalyptus, have shown bright prospects in keeping away certain creatures without damaging the atmosphere. এই যে এখানে আমি লিখেছি এইটা যে কিপ অ্যাওয়ে, এই নোটটাকে মাথায় করে এই লাইনটা আমি বুট করেছি যে they have shown without damaging the atmosphere, এটা লিখে দিলে। Some suggestions for natural conservation হচ্ছে কি to keep spraying at a minimum level for the sake of the already toxic environment, যে এনভায়রনমেন্টটা অলরেডি পলিউটেড হয়ে আছে সেটার জন্য আমার সাজেশন কি যে to keep spraying at a minimum level for the sake of already toxic. Next suggestion ki watering plants properly and improving soil condition. বোঝা গেল? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. তাহলে কি আমাদের নোটস যদি এরকম ভাবে দিয়ে দেয়, you have to develop this notes into a paragraph in this way. এখন দেখো অন্য ভাবেও আসতে পারে, কেমন? Okay. এখানে Okay, ma'am. তোমরা Now I have given you one paragraph, দেখো regarding মানে on publishing newspaper দিয়েছি আমি একটা প্যারাগ্রাফ। Yes, ma'am. Yes, ma'am. Got it. আচ্ছা, I am reading it out, তোমরাও এটাকে ফলো করো। এবারে এইটাকে কত সুন্দর করে আমরা নোট ফর্মে লিখতে পারি, এবারে একটু অন্যভাবে আরেকটুখানি রিভাইজ করে নি, কেমন? I am reading it out, please follow. কি লিখেছি? News from its reception to printing, news পাওয়া থেকে till printing goes through a series of interconnected stages. নিউজ রিসিভ করা থেকে প্রিন্টিং পর্যন্ত একটা কিন্তু ইন্টারকানেক্টেড স্টেজ ফলো করে। ইন্টারকানেক্টেড মিন্স ইন্টার রিলেটেড, একটার সাথে আরেকটা রিলেটেড, একটা স্টেজের পরেই আরেকটা স্টেজে কিন্তু যায়। তো ফার্স্টে কি হয়? ফার্স্ট নিউজ ইজ রিসিভড বাই দ্য সাব এডিটর্স। হ্যালো, প্লিজ রেসপন্ড, বুঝছি Yes, না ma'am. ঠিক বলো, বলো। হ্যাঁ, Huh, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ওকে।
From receiving the news till printing, it goes through a number of interrelated stages. পরপর অনেকগুলো স্টেজ, till the news is published, অনেকগুলো পরপর interconnected stage আমরা দেখতে পাই। প্রথমে কি হয়, very beginning, news is received by the sub-editor. Sub-editorরা নিউজটা রিসিভ করে কাদের থেকে? Through the correspondents. যারা নিউজ স্পটে ওখানে দাঁড়িয়ে থাকে খবর কালেক্ট করছে, সেগুলো তাদের হচ্ছে করসপন্ডেন্টস। তারপরে হচ্ছে দ্য রিপোর্টারদের থেকে, অ্যান্ড ভায়া দ্য নিউজ এজেন্সিজ আছে, ফর এক্সাম্পল রয়টার্স, তাদের থেকে। তারপরে সাব এডিটরের কাজ কি? দ্য সাব এডিটর্স দেন এক্সামিন দ্য নিউজটা পড়ে অ্যান্ড রিওয়ার্ড ইট দিয়েছে, দেখো রিওয়ার্ড দেয়নি কিন্তু। নতুন যদি কোনো শব্দ বসাতে হয়, রিওয়ার্ড ভুল করে কেউ লিখো না বা ফলো করো না। দ্য সাব এডিটর্স দেন এক্সামিন দ্য নিউজ অ্যান্ড রিওয়ার্ড ইট, নিউজটাকে এক্সামিন করে যদি নতুন কোনো ওয়ার্ড বসাতে হয় সুন্দর করে লিখতে হয়, ইফ নিডেড, মানে ইফ ইট ইজ নেসেসারি, সাব এডিটরের কাজ হচ্ছে ওটা। তারপরে কি হচ্ছে সেই, ইয়েস হ্যালো, হ্যাঁ ম্যাম বলছি সেকেন্ড লাইনটা আরেকবার বলুন। ওই যে ম্যাম, আমি গ্রুপে দিয়েছি প্যারাগ্রাফটা, একটু ফলো করো। হ্যাঁ ওই ম্যাম থ্রু দ্য কারেসপন্ডেন্টস। হ্যাঁ ঠিক আছে, আই এম রিপিটিং ফ্রম দ্য ভেরি বিগিনিং, ফলো। নিউজ ফ্রম ইটস রিসেপশন টু প্রিন্টিং, মানে যখন থেকে আমি নিউজ রিসিভ করছি প্রিন্টিং পর্যন্ত, গোজ থ্রু আ সিরিজ অফ ইন্টারকানেক্টেড স্টেজেস। একটা স্টেজের সঙ্গে আরেকটা স্টেজ কিন্তু কানেক্টেড, রিলেটেড, একটা না হলে কিন্তু পরেরটা হবে না, হতে পারে না। ফার্স্টে কি হচ্ছে, the news is received by the sub editor নিউজটা রিসিভ করছে কাদের থেকে? through the correspondents, the reporters এর থেকে, আর via the news agencies এর থেকে, ফর এক্সাম্পল হচ্ছে কি রয়টার। তারপরে চিফ এডিটরের কাজ কি? he then examine the নিউজটা পড়ে ঠিক করে and reword it if needed, যদি নতুন কোনো শব্দ বসাতে লাগে, নতুন ভাবে লিখতে হয় জিনিসটা, সেই কাজটা কিন্তু আমার সাব এডিটরের। নেক্সট ইট ইজ পাসড অন টু দ্য চিফ সাব এডিটর, এরপরে এটা কার কাছে যাচ্ছে? সাব এডিটরের কাছে। তার কাজ কি? হু থরলি চেকস দ্য ম্যাটার এগেইন, আবার এই জিনিসটাকে পুরোপুরি চেক করছে, অ্যান্ড মেক চেঞ্জেস ইফ নেসেসারি, যদি কোনো চেঞ্জ দরকার হয়, ইফ ইট ইজ এট অল নিডেড, তাহলে সে চেক করছে। এটা হচ্ছে আমার ফাইনাল চেকিং। আফটার দিস ফাইনাল চেকিং, এই ফাইনাল চেকিং এর পরে ইট ইজ সেন্ট টু দ্য প্রি প্রেস ডিপার্টমেন্ট, প্রেসে যাবার আগে এই ফাইনাল চেকিং এর পরে কাজ হচ্ছে কি? প্রি প্রেস ডিপার্টমেন্টে যাচ্ছে, কিসের জন্য? ফর লে আউট অ্যান্ড মেক রেডি। অনেকেই তো জানো ডিটিপি জানোই, পেজ মেকার, ডিটিপি এগুলো শুনেছো। আমাকে তো নিউজটা যে একটা পেপারে তো দেখেছো কলম করে সুন্দর করে সাজিয়ে লেখার এই ব্যাপারটা আছে, তো সেইটাকে আমরা বলছি ফর লে আউট অ্যান্ড মেক রেডি, যে এইভাবে জিনিসটা লেখা হবে। তাহলে এই লাইনটা একটু ফলো করো। After this final checking, it is sent to the pre-press department for layout and make ready. Layoutটা মানে সাজানোটা হলো, তারপরে make ready এইরকম ভাবে ছাপানো। Subsequently, after that, it goes to the machine department. Machine department এ যাচ্ছে কিসের জন্য? For printing, printing এর জন্য। প্রিন্ট যেই হয়ে গেল, তারপরে কাজ কি? Cutting and folding of the newspaper are done simultaneously. একসঙ্গে কাটিং, কাটা, ফোল্ড করা, এই কাজটা হচ্ছে। তাহলে প্যারাগ্রাফের মানেটা আমার ক্লিয়ার হয়েছে? Yes, ma'am. ইয়েস ম্যাম, ইয়েস Yes, ম্যাম। ma'am. হুম। Yes, ma'am. এরপরে দেখো একটা চার্ট তোমাদের গ্রুপে দিলাম আমি, এখানে দিয়েছে যে নিউজ রিচিং বলে ওপরে লেখা আছে স্টেজ 1, ওপরে কি দিয়েছে? রিড দ্য টেক্সট অন নিউজ পেপার পাবলিশিং এগেইন, আবার পড়তে বললো। পড়ে কি কাজ করতে বলেছে? দেন কমপ্লিট দ্য ইনফরমেশনটা কমপ্লিট করো বাই ফিলিং ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য চার্ট বিলো। তোমরা এইরকম ভাবে যদি তোমাদের এই প্যারাগ্রাফ, এরকম একটা প্যারাগ্রাফ দিল, দিয়ে বলো রাইট দিস ইন নোট ফর্ম, ইউ ক্যান অলসো রাইট ইন দিস ওয়ে। স্টেজ 1 এ কি হলো? সাব এডিটর। সাব এডিটরের কি কাজ আছে? ওয়ান ব্ল্যাঙ্ক ইজ দেয়ার, ট্রাই টু ফিল ইট।
হ্যালো, Examine. হ্যাঁ এই তো পাঠ্য। Subeditors for হুম। examination. হ্যাঁ, ফর এক্সামিনেশন, এক্সামিন হয় না, ঠিক, ভেরি গুড, ফর এক্সামিনেশন। স্টেজ 1 এ লিখলে সাব এডিটরস, তারপরে ফর এক্সামিনেশন এন্ড রিওয়ার্ডিং ইফ নেসেসারি। ফর এক্সামিনিং নিউজ এটাও লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ওই যে একজন এক্সামিনেশন লিখেছে বলে আরেকজনকে ওটাই লিখতে হবে তা না। ফর এক্সামিনিং দ্য নিউজ এটাও লিখতে পারো, এন্ড রিওয়ার্ডিং ইফ নেসেসারি। স্টেজ 2 কি, আমি বারবার বলছি নোট টেকিং এর কিন্তু এটাই মানে কোনো নির্দিষ্টই নেই যে হ্যাঁ তোমাকে এইরকম ভাবেই চার্ট ফর্মে লিখতে হবে, তা কিন্তু নয়। রবীন্দ্রনাথের যে প্যারাগ্রাফটা দিয়েছিলাম সেটাতে কি ছিল, ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো ইন বুলেটস জাস্ট লিখে দিয়েছে, ফিনিশড। এটা আরেকটা ফর্মে ইন স্টেজ ফর্ম এরম ভাবেও লিখতে পারো। আর যে প্যারাগ্রাফটা যদি মনে করো ইউ ক্যান রাইট দিস ইন চার্ট ফর্ম, সেইভাবেও তোমরা প্লেস করতে পারো, দ্য ফর্ম অফ ফ্লো চার্ট। ওকে, ইউ ক্যান ডু দ্যাট। এরপরে চলে এসো স্টেজ 2 তে কি বলছে, চিফ সাব এডিটর। হোয়াট ইজ দ্য ওয়ার্ক অফ দ্য চিফ সাব এডিটর? Thoroughly checks the matter and make changes. হ্যাঁ, Change the matter. matter again and make changes if necessary. Just this much will do. Yes, ma'am. Then come to stage 3. What is the work of the pre-press department? And for making layouts and For making out, doing, press check making. make ready লিখে দাও, কোনো অসুবিধা নেই। Yes, ma'am. জিনিসটা তো তৈরি করতে হবে প্রিন্টিং এ যাবার আগে, সেই জন্য মেকিং লেআউট এন্ড মেক রেডি। কেমন? নাও গো টু স্টেজ Yes, 4. ma'am. What is the work of the machine department? And printing, cutting, or folding for. Very good. Yeah. বলো, anybody wants to tell something? বলো। না বলে দিয়েছে। Okay, okay, হ্যাঁ। Yes, আচ্ছা, ma'am. তাহলে কি Printing, cutting. if you are given this paragraph, you can write this paragraph in this way also. কেমন? এইভাবেও আমরা এটাকে নোট ফর্মে we can write in this way. তাহলে আজকে আমাদের কিন্তু 3টে প্যারাগ্রাফ হয়ে গেল, তাই না? ম্যাম আপনি যখন প্যারাগ্রাফটা পড়ছিলেন তো তখন আমি অ্যাকচুয়ালি একটা নোট ফর্ম ক্রিয়েট করেছিলাম কপিতে। আমি ওটা অ্যাকচুয়ালি আপনাকে যদি পাঠাই আপনি একটু চেক করে দেবেন? নিশ্চয়ই, আমি তো বলেই দিয়েছি যে পাঠাও আমাকে, 1 to 1 Okay, পাঠাও, ma'am. গ্রুপে ম্যাম আসলে অনেক। আগের দিনেও আমি পাঠিয়েছিলাম ওই যে ওই দুটো যে কোশ্চেনের অ্যান্সার ছিল ওই দুটো পাঠিয়েছিলাম আপনাকে, আমি জানিয়েছিলাম হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তুমি আরেকবার একটুখানি পাঠিয়ে দিও আমাকে, ওকে ম্যাম। গ্রুপে না পোস্ট করে 1 to 1 এ পাঠিয়ে দিও, কেন গ্রুপে অনেক মেসেজ থাকে তো অসুবিধা হয়ে যায়। আপনাকে 1 to 1 আমি সেন্ড করেছিলাম ওই হ্যাঁ, 1 to যেটা। 1 পাঠিয়ে দিও আমাকে, ডেফিনেটলি আমি চেক করে বলে দেবো। ওকে ম্যাম, ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, কেন নোট টেকিং এ তোমাদের যা কনফিউশন আছে আজকে ক্লিয়ার করে নাও, এরপরে আমি অন্য আরেকটা কিছুতে চলে যাব নেক্সটে। আর এটা Okay, নিয়ে ma'am. আর ফলো করবো না, আর এটা কেন একটা বড় করিয়ে দিয়েছি। আরেকটা তোমাদের দিচ্ছি একটা নোটস, এটা লেটস ডিসকাস। হ্যাঁ, very easy one. Got it? Yes, ma'am. Yes, ma'am. Got it. Yes, ma'am. Now follow the notes carefully. What is written at the top? To develop this notes. নিচের রাইটের chart. ওই থার্ড ব্যাক পাশে কি লেখা আছে ওটা বোঝা যাচ্ছে না ঠিক, মানে ক্লাসিফিকেশনের নিচে। Ma'am, utilization মনে হয়। দেখছি দা, ইউটিলাইজেশন, একটা ক্লাসিফিকেশন, একটা ইউটিলাইজেশন, আসছি আমি। ফার্স্ট Okay, আমাদের ma'am. কোয়েশ্চেনটা কি করতে হবে? ডেভেলপ দিস নোটস ইন চার্ট ইনটু 2 প্যারাগ্রাফ। আমাদের কাজ হচ্ছে কি, এই যে নোট ফর্মে দেওয়া আছে, ইউ হ্যাভ টু ডেভেলপ দিস নোটস ইনটু
two small paragraphs. The first one should be on classification, একটা classification, আর একটা হচ্ছে কি utilization. We are also provided with some words, কিছু ওয়ার্ডও দিয়ে দিয়েছে. You can use these words in the paragraph. কি কি দিয়েছে? Divided into, subdivided, categories, processed, produce, production, first, next, then. তাহলে এই ওয়ার্ড গুলো তুমি ইউজ করে তুমি মানে এই ওয়ার্ড গুলো তোমার প্যারাগ্রাফে তুমি ইউজ করতে পারো. নোটসটা কি দিয়েছে? ম্যাঙ্গো ফ্রুট. আর ইউ ফলোইং এভরিওয়ান? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. দেন ম্যাঙ্গো ফ্রুট, তারপরে কি হয়েছে দুটো পোর্শনে. ইউ ট্রাই টু ডেভেলপ প্যারাগ্রাফ রাইট নাও অনলি. হ্যাঁ, এখনই করার চেষ্টা করো, বুঝলে? এই নোটসটা ফলো করতে করতে এসো, এটা আমরা এখনই করার চেষ্টা করি. ইউ ক্যান রাইট লাইক দিস, যে ম্যাঙ্গো ফ্রুট ক্যান বি ডিভাইডেড ইনটু টু পার্টস. তাহলে দেখো বক্সে আমাদের ফার্স্ট ওয়ার্ড যেটা দিয়েছে ডিভাইডেড ইনটু, ইউ আর ইউজিং দিস. ম্যাঙ্গো ফ্রুট ইজ ডিভাইডেড ইনটু two parts. One is the eatable portion, other is the waste portion. দুটো ভাগে আমরা ম্যাঙ্গো ফ্রুট কে ডিভাইড করতে পারি. একটা হচ্ছে আমার ইটেবল পোর্শন, আর একটা হচ্ছে ওয়েস্ট পোর্শন. এবারে ইটেবল পোর্শনে, আন্ডার দিস ইটেবল পোর্শন হোয়াট ইজ গিভেন? ফ্লেশ. তাহলে এটা বলতে কি আছে? The eatable এরকম ভাবে লিখতে পারো, the eatable portion of the mango is the flesh. মানে যে পোর্শন যেটা আমরা খাই সেটার কথা বলছি. ফার্স্টে লিখলাম in this way যে the mango fruit is divided into two parts, eatable portion and the waste portion. The flesh is the eatable portion. তারপরে waste portionটাকে কি লিখছি? The waste portion is again subdivided into two parts. You are using the second word, subdivided. বক্সটা ফলো করো ভালো করে. Yes, ma'am. Yes, the waste portion is again subdivided into two categories. এরম ভাবে লেখো, into two categories, skin and seed. তারপরে স্কিনের তলাতে দেখো বক্স করে দিয়েছে upper layer. তাহলে the upper layer of is the skin, and the inside the seed we find seed kernel. আটিটার মধ্যে দেখবে একটু সফট সফট একটা জিনিস থাকে, বলছে seed kernel. Yes, hello. ম্যাম এটা আরেকবার বলুন, এটা ঠিক বুঝতে পারলাম না আমি. হ্যাঁ বলছি. প্রথমে এরম ভাবে লিখলে the mango fruit is divided into two parts. One is the eatable portion, the other is the waste portion. যাই হোক যেরম ভাবে লিখবে mango fruit is divided into two parts, eatable portion and waste portion. You write like this way also. The flesh is the eatable portion, বা the eatable portion is the flesh. এরম ভাবে লিখলে the waste portion of the mango is divided into, is further subdivided into two parts, skin and seed. The upper layer of the mango is the skin. And inside the seed we find seed kernel. তারপরে লেখো these two portion, এই upper layer and seed kernel, এইটাকে দেখো এই দুটোকে অ্যারো দিয়ে বক্সে কি লেখা আছে? chemical and other processes. মানে কি এই দুটোকে কেমিক্যালি বা অন্যান্য প্রসেসিং এর মানে প্রসেসিং করে what we get is cocoa butter for chocolate, sizing agent for paper. We can use this as sugar substitutes and setting agent for jam. Jam যে এরকম টাইট করে বসে থাকে, এটা কিসের জন্য? কেমিক্যাল প্রসেসিং এর জন্য. মানে এই দুটোকে কেমিক্যালি প্রসেস করে আর আদার প্রসেসিং এর পরে আমরা কি পাচ্ছি? আমরা মানে এই জিনিসগুলো ইউজ হচ্ছে অ্যাজ এ সেটিং এজেন্ট ফর জ্যাম. এটার হচ্ছে ইউটিলাইজেশন. তাহলে এটাকে দুটো প্যারাগ্রাফ করলে, ফার্স্ট ওয়ান ইজ ক্লাসিফিকেশন. ক্লাসিফিকেশনটা এন্ড করলে কোথায়? স্কিন, সিড, আপার লেয়ার, সিড কার্নেল. বাস, ইউর ক্লাসিফিকেশন এন্ডস দেয়ার.
ইউটিলাইজেশনে কি লিখছো? দ্য আপার লেয়ার and the seed kernel after chemical and other processes are used for making cocoa butter for chocolate, sizing first- agent for paper. Yes, let me finish. আমি শুনছি তোমার কথা. Then হ্যাঁ as sugar substitutes and also as a setting agent for jams. বলো. Want to say something? হ্যাঁ ম্যাম ফার্স্ট যে ক্লাসিফিকেশনটা শেষ করছেন সেই লাস্ট লাইনটা কি বললেন? স্কিন শিট আপার The upper layer is the skin, but the skin is the upper layer. I'm giving you one task. এই যে নোটসটা আমি তোমাদের দিলাম, these notes in chart form, you do one thing, you develop these notes into 2 short paragraphs. The first one dealing with the classification of the mango fruit, second one utilization. ওয়ার্ড গুলো দেওয়া আছে, তো তোমাদের কাজ হচ্ছে এই নোটসটা থেকে প্যারাগ্রাফটা ছোট ছোট দুটো প্যারাগ্রাফ লেখা, ওয়ান অন ক্লাসিফিকেশন, দ্য আদার অন ইউটিলাইজেশন। ম্যাম ওয়ার্ডস গুলো ইউজ করা কি কম্পালসারি? না না, সেটা কিছু না, জাস্ট হেল্পিং। দেখো প্রথমটা তো অটোমেটিক্যালি আমরা ইউজ করেছি না, আমরা ডিভাইডেড ইনটু সাব ডিভাইডেড ক্যাটাগরিজ প্রসেস এগুলো ইউজ করেছি। প্রোডাকশন কথাটাও আমরা ইউজ করেছি যে আফটার কেমিক্যাল এন্ড আদার প্রসেসে বা দিস থিংস আর হেল্পফুল ইন দ্য প্রোডাকশন অফ, আমরা তো প্রোডাকশন ওয়ার্ডটাও ইউজ করলাম না, কোকো বাটার ফর চকলেট, এই এরম ভাবে। দেনটা তো বলেই দিচ্ছ যে the upper layer and the seed kernel, then after chemical and other processes are used in the production of, আমরা তো ওয়ার্ড গুলো ইউজ করেই ফেলছি, একটা দুটো যদি বাজে কোনো অসুবিধা কিছু নেই। ইউ ক্যান ইউজ আইদার প্রডিউস ইউজ করো, প্রোডাকশন ইউজ করো, যেটা যেভাবে হোক, ইংলিশ মাস্ট বি কারেক্ট, দ্যাট মাচ। It's Okay, not ma'am. compulsory that you have to use all the words. These words are for your help. If you need, you can use these. কেমন? আচ্ছা, যে আমার মনে হয় তাহলে নোট টেকিংটা নিয়ে আমাদের আর কোনো সমস্যা নেই, তাই তো? No. আমরা অনেকগুলো প্যারাগ্রাফ দুভাবেই করলাম, আমরা প্যারাগ্রাফ দিলাম, নোট ফর্মে লিখলাম, আবার নোট ফর্মে দিয়ে প্যারাগ্রাফ তৈরি করা করলাম। তোমাদের ছোট্ট একটা হোমওয়ার্ক দিলাম অন ম্যাঙ্গো ফ্রুট, এটা প্রচন্ড ইজি। আচ্ছা, কিন্তু ওই যেটা আমরা করলাম আজকে বড় প্যারাগ্রাফটা, থিঙ্ক বিফোর স্প্রেইং ইনসেকটিসাইড, সেটা একটু ভালো করে ফলো করবে, কারণ খুব সোজা তো আমরা পাবো না। এইটা একটু ভালো করে ফলো করবে যে কিভাবে করতে। আরেকটা তোমাদের করিয়েছিলাম কলেজ লাইব্রেরি নিয়ে, বলে দিলেন ম্যাঙ্গো ফ্রুটের, এটা কি মানে ক্লাসিফিকেশন ইউটিলাইজেশন পার্টটা লিখে রাখতে হবে তাই তো? দুটো লেখো, একটা ছোট্ট প্যারাগ্রাফ হবে অন ক্লাসে, দুটো তিনটে সেন্টেন্স হবে না তো, একটা অন ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে অন ইউটিলাইজেশন। ওকে ম্যাম, এটা হোমওয়ার্ক করে রাখতে হবে। ওকে ম্যাম। হ্যালো এটা একটু ম্যাম। লিখে আমার 1 to 1 পোস্ট করে দিও, কেমন? ওকে ম্যাম, ওকে ম্যাম। হ্যালো ম্যাম। হ্যাঁ, তাহলে আর আমি কিন্তু নোট টেকে Ma'am. কিছু যাচ্ছি না, কারো যদি কোনো প্রবলেম থাকে পার্সোনালি আমাকে জিজ্ঞেস করতে পারো, কোনো অসুবিধা Okay, নেই ma'am. Hello, ma'am. থাকলে। Hello, ma'am. এখনো কেউ কিছু যদি মনে একটা করো যে query ক্লাস ছিল। রিলেটেড টু আস্কিং, ইউ ক্যান। Ma'am. Hello, ma'am. বলো। বলো, কোনো প্রবলেম থাকলে নিশ্চয়ই বলবে। বলছি ম্যাঙ্গো, এটা কি ফ্লো চার্ট? ম্যাঙ্গো যেটা দিয়েছেন হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, ওরকম type এর paragraph? হ্যাঁ। তোমরা আচ্ছা, নিউজ আচ্ছা। পেপারেরটাও ফ্লোচার্টের মতন করতে পারো, ওটাও করে দেখাতে পারো, কোনো ওটা অসুবিধা কি নেই। আপনি দিয়ে দিবেন? থিংসটা আপনি দিয়ে দিবেন? হ্যালো ম্যাম। হ্যালো ম্যাম, ইয়েস, হিংসটা আপনি দিয়ে দিবেন? ম্যাঙ্গো পিকেলে Hello? হিংস যেটা থাকবে, যে হিংস থাকবে এগুলো দিয়ে দিবেন ম্যাম? হ্যাঁ দিয়ে দিয়েছি তো, আমি ওটা গ্রুপে দিয়ে দিয়েছি, নোটসটা দিয়ে দিয়েছি, তোমাদের কাছে হচ্ছে প্যারাগ্রাফটা লেখা। আচ্ছা, ওকে ম্যাম। হুম, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তুহিন স্যার, এবারে একটা তুহিন কোয়েরি স্যার। ছিল। হ্যাঁ বলো। হ্যালো, ম্যাম, হ্যালো ম্যাম, যেটা আপনি ম্যাঙ্গো ফ্রুট যেটা দিলেন ওটাই ম্যাম আপনি বলছেন যে ক্লাসিফিকেশন আর ইউটিলাইজেশন আলাদা আলাদা করতে। ম্যাম ওই দুটো পয়েন্ট যদি আমি মেনশন করি তাহলে তো ওটা প্যারাগ্রাফ থাকছে না, ওটাই।
ছোট্ট ছোট্ট তো হবে, একটা হচ্ছে অন ক্লাসিফিকেশন আর একটা প্যারাগ্রাফ লিখবে অন ইউটিলাইজেশন। বুঝিয়ে দেবেন আরেকবার, মানে বলে দেবেন, তাহলে ক্লাসিফিকেশনটা বুঝতে পারলাম, লিখতেও পারলাম, কিন্তু ইউটিলাইজেশনটা ম্যাম করতে পারিনি বলে বলে দিলাম আমি, একটু শোনো বলি। ওকে, আই এম রিপিটিং ওয়ান্স এগেন। ওরম ভাবে লেখো যে the waist portion when the skin and বার করি, the waist portion, that is the skin and the seed, after chemical and other processes, after various chemical and other processes are used for the production of cocoa butter, for chocolate, sizing agent for paper, sugar substitute, setting agent for jams, এইভাবে লেখো। তার আগে আরেকটা লাইন অ্যাড করতে পারো, even the waste portion of the mango fruit is useful. The upper layer, the skin and the seed kernel undergoes various chemical and other processes. Then they are used in the production of, বলে এই চারটে যেটা আছে এগুলো লিখলে, তাহলে এটা কি হলো, একটু অ্যানালিটিক্যালি আমার লেখা হয়ে গেল। Since you were writing two separate paragraph, পরের প্যারাগ্রাফটাকে একটু অ্যানালিটিক্যালি লেখো, বলে এইরকম ভাবে লিখে দাও জিনিসটা যেভাবে বললাম। Okay, ma'am. Even the waste portion of the mango fruit is useful. তারপরে লেখো the skin and the seed kernel undergoes different chemical and other processes. Then they are utilized in the production of, তাহলে আমার সবকটা ওয়ার্ড ইউজ হয়ে গেল। Production of cocoa butter for chocolate, sizing agent for paper. They are also used as sugar substitutes. চারটে একসঙ্গে না লিখে you are making a separate sentence. They are also used as sugar substitutes and a setting agent for jam. ম্যাম দ্য স্কিন এন্ড সিড ইউজফুল বললেন, আফটার নিজেরা লেখো, আমি অনেকবার বলেছি, নিজেরা এবারে একটু লেখো, কেমন? এবারে ক্লিয়ার হলো আর একটু ভালো করে? ইয়েস ম্যাম। ওকে ওকে, Ma'am. Thank Hello? you, ma'am. হ্যাঁ তুমি স্যার আছেন? হ্যাঁ আমি আছি। স্টুডেন্টস Thank ক্যান you, ইউ ma'am. হিয়ার মি? Yes, ma'am. Yes, sir. ইয়েস ইয়েস স্যার। আচ্ছা, ওকে ওকে ওকে। ফার্স্ট অফ অল তোমাদের যেটা দিয়ে আমি আজকে একটু স্টার্ট করতে চাইছি সেটা হচ্ছে এইটা জেনে যে হাউ ইজ ইউর রেমিডিয়াল ক্লাসেস গোয়িং অন, তোমাদের রেমিডিয়াল ক্লাসগুলো কেমন হচ্ছে? স্যার ভালো হচ্ছে। স্যার ভালোই ভালোই হচ্ছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং? Understand. হ্যাঁ, নট অনলি Yes, ইংলিশ, অল দ্য sir. আদার ক্লাসেস অলসো। মানে রেমিডিয়াল ক্লাসটা যে জন্য রাখা হয়েছিল, বিকজ তোমাদের কিছু বেসিক প্রবলেম প্রথম থেকে অনেকের ছিল, সেই প্রবলেম গুলো কি আস্তে আস্তে সলভ হচ্ছে? Yes, sir. ওকে 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 ওকে, ইয়েস তোমরা স্যার। তোমরা এই রেমিডিয়াল ক্লাসগুলো Yes, কিন্তু কন্টিনিউ sir. করো। আই থিঙ্ক ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। ওকে, ইন মাই লাস্ট ক্লাস আমাদের এই যে দেখবে তোমাদের কিন্তু দুটো পোর্শন আছে, একটা হচ্ছে তোমাদের ল্যাব ক্লাস আর একটা হচ্ছে তোমার কমিউনিকেশন ক্লাস, ঠিক আছে? তো দিস ইজ দ্য ডে, আজকে যে দিনটা আছে এই দিনটা কিন্তু তোমাদের ল্যাব ক্লাসের জন্য আর কি দেওয়া হয়েছে। তো তোমরা দেখবে ওখানে মেনশন করা থাকবে যখন তোমাদের রুটিন পাবলিশ হয়। সো আমি আজকে যেটা একটা স্ক্রিনশট তোমাকে পাঠিয়েছিলাম ম্যাডামের নোটস এর মধ্যে তুমি দেখতে পাবে আফটার ফার্স্ট নোটস,
ওখানে আমি মেনশন করেছি যে কি কি টপিক গুলো তোমাদের এই ল্যাব ক্লাসের মধ্যে রয়েছে। ক্লিয়ার? আই থিঙ্ক ইউ উইল আন্ডারস্ট্যান্ড এভরিথিং। তো এর আগের দিন আমরা ল্যাব পোর্শনে একটা টপিক পড়িয়েছিলাম, সেটা হচ্ছে তোমার নন ভার্বাল কমিউনিকেশন। ডু ইউ রিমেম্বার ইট? Yes, sir. Yes, sir. আচ্ছা আচ্ছা, এই নন ভার্বাল কমিউনিকেশন দেখো ওখানে মানে সব থেকে লাস্ট টপিকটা আছে হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। এইবারে নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে কিছু প্রসেস আছে। In my last class, I told you about communication process, and that is the part of our communication skills chapter, যেটা কিন্তু ল্যাব ক্লাস না। কিন্তু আজকে যেটা করাচ্ছি সেটা হচ্ছে লাস্ট উইকে যেটা হয়েছিল এই ক্লাসটা, যেখানে আমরা নন ভার্বাল কমিউনিকেশন পড়িয়েছিলাম, তারপরেই হচ্ছে কিন্তু আজকের এই ক্লাসটা। তো আজকের ক্লাসে তোমাদের খুব একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আমি একটু তোমাদের পড়াবো। সেই ইন্টারেস্টিং জিনিসটা কি দেখো, ওই যে নন ভার্বাল কমিউনিকেশনের পরে দেখো তিনটে অপশন দেওয়া আছে, মানে তিনটে আলাদা আলাদা পয়েন্ট করে দেওয়া আছে। একটা হচ্ছে প্রক্সিমিস, দেন আছে তোমার হেপটিক্স, তারপরে আছে তোমার লাইক আই হ্যাভ টু সি কি আছে একটু দেখো তো এরপরে এই তিনটে টপিক। এনিওয়ান প্লিজ সে? Kinesics, sir. হ্যাঁ, কাইনেসিক্স, রাইট, ভেরি গুড, কাইনেসিক্স। হ্যাঁ, এই তিনটে টপিক হচ্ছে আমাদের কিন্তু এই নন ভার্বাল কমিউনিকেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট এই প্রক্সিমিক্সটা, যেটা কিন্তু এখন আমরা ইউজ করছি, বাট মোস্ট অফ আস ডোন্ট নো অ্যাবাউট দ্যাট পার্টিকুলার থিং, যে হোয়াট ইজ দিস প্রক্সিমিক্স। কেউ আমাকে বলতে পারবে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট প্রক্সিমিক্স? মানে এই জিনিসটা কি হয়, প্রক্সিমিক্সটা কি জিনিসটা? এনিওয়ান? No, sir, no idea. আচ্ছা, আমরা এখন কি করি? আমরা এখন সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করি কি করি না? Yes, sir. Yes, This sir. is We one do. type of proxemics also. Clear? No, sir, Sir, এখন আর maintain মেনটেন করা করছি না। এখন আর মেনটেন করো না কেন? Why not? You should have to maintain this because till any vaccination is produced. হ্যাঁ বলো। হ্যাঁ, কেউ কিছু বলছিলে, প্লিজ বলো। মেনটেন, ডোন্ট মেনটেন তো রিস্ক পজিশন। না, ডোন্ট মেইনটেইন তো রিস্ক পজিশন সেটা বুঝলাম, কিন্তু মানে ডু ইউ স্টিল মেইনটেইনিং ইট অর নট? ইউ হ্যাভ টু মেইনটেইন ইট টিল দ্য ভ্যাকসিনেশন ইজ অর্গানাইজড বাই দ্য গভর্নমেন্ট। যতদিন অবধি প্রপার ভ্যাকসিনেশন না হচ্ছে, ইউ হ্যাভ টু মেইনটেইন দিস বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আমরা যে টপিকটা আজকে পড়াবো প্রক্সিমিক্স, ঠিক আছে, সেটাও কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। কারণ কি, আমাদের এই সোশ্যাল ডিস্টেন্সিং থেকে শুরু করে বিভিন্ন রকমের যে আমরা স্পেসটা মেইনটেইন করি না, ধরো কমিউনিকেশনের জন্য, ধরো দুটো লোক কমিউনিকেশন করছে, তাদের মধ্যে কিন্তু একটু স্পেস আছে, ওই স্পেসটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি প্রক্সিমিক্সের একটা বিশেষ অংশ। ক্লিয়ার? আচ্ছা, আমি একটু তোমাদের এবার স্ক্রিনটা শেয়ার করব। সুদীপ বাবু ইজ দেয়ার? আপনি প্লিজ আমাকে একটু অর্গানাইজার বানিয়ে দিন সো দ্যাট আই ক্যান শেয়ার মাই স্ক্রিন। হ্যালো, থ্যাংক ইউ সুদীপ স্যার। Yes, sir. থ্যাংক ইউ। স্টুডেন্টস, তো আই এম শেয়ারিং সামথিং, তোমরা এটা দেখতে পাচ্ছ না? আমাকে একটু বলো। স্টুডেন্টস, Yes, sir. আমি যে Yes, sir, it is এটা visible. শেয়ার করেছি তোমরা দেখতে পাচ্ছ তো? Yes, Yes, sir. no, sir. It is not Yes, visible. sir. Yes, sir. Yes, It's sir. Not visible. is it clear? No, sir, it is not visible. Yes, sir, it is visible. Sir, again a problem Just wait a little and just listen what I am saying. Yes, Okay. sir, it is First of all, visible. okay. First of all, you have to understand what is proxemics. প্রক্সিমিক্সটা কি এটা আমাদের একটু জানতে হবে। তো আমি একটু পড়ে নিই, তাহলে তোমরা এই জিনিসটা বুঝতে পারবে। কি বলছে এখানে? প্রক্সিমিক্স ইজ দ্য স্টাডি অফ হিউম্যান ইউজ অফ স্পেস and the effects that population density has on behavior, communication and social interaction. ঠিক আছে? Proxemics is one among several subcategories in the study of non-verbal communication. ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এবার আমি তোমাদের একটু এলাবোরেট করি হোয়াট ইজ প্রক্সিমিক্স অ্যাকচুয়ালি। Proxemics is the study of the ways in which individuals use physical space in their interaction to influence the outcome of the communication and the behavior of others. এর মানে কি? প্রক্সিমিক্স হচ্ছে সেই স্টাডি
বা সেই পড়াশুনো যেটা কি করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানে প্রত্যেকটা মানুষের মধ্যে যে একটা ইন্ডিভিজুয়াল স্পেস থাকে এবং তাদের মধ্যে যে সত্যিকার মানে ফিজিক্যাল স্পেস যেটা থাকে সেটা নিয়েই কিন্তু ইন্টারাকশন করে বা সেটা নিয়েই কথা বলে। এবং এর সাথে সাথে কি মানুষের বিহেভিয়ারিয়াল এবং অর্গানাইজেশনাল বা এছাড়াও যদি কমিউনিকেশনাল যে প্রসেস গুলো চলে তার ভিত্তিতে তারা কিন্তু ডিস্টেন্সটাকে মেনটেন করে টোটাল প্রসেসটা এটা মানে করে থাকে। ইজ ইট ক্লিয়ার টু ইউ যেটা আমি বললাম? Yes, Yes, sir. sir. Yes, sir. আচ্ছা, তার মানে কি ইট ইজ অ্যাকচুয়ালি দ্য ল্যাঙ্গুয়েজ অফ স্পেস। এর জন্য এটাকে কিন্তু অনেক সময় স্পেস ল্যাঙ্গুয়েজও বলা হয় এই প্রক্সিমিক্সটা। ঠিক আছে, আমি একটু তোমাদের জানিয়ে দিই এই যে টার্মটা প্রক্সিমিক্স এটা কিন্তু ফার্স্টে আর কি নিয়ে এসেছিল প্রফেসর এডওয়ার্ড টি হল 1963-তে। 1963 সালে এডওয়ার্ড টি হল বলে একজন ভদ্রলোক তিনি কিন্তু এই প্রক্সিমিক্স টার্মটা প্রথম উচ্চারণ করেন। ইনি কি কারণে উচ্চারণ করেন? ইনি এই কারণে উচ্চারণ করেছিলেন যাতে মানুষ তার মানে নিজেদের মধ্যে কমিউনিকেশনের সময় যে স্পেসটা আছে সেই স্পেসটা মেনটেন করতে পারে এবং মানে তার এই যে অফিস এবং বাড়িতে এই স্পেসগুলোকে ইউজ করে কিন্তু তারা বিভিন্ন রকম কাজ করতে পারে। ক্লিয়ার? তো দেখো অ্যাকচুয়ালি জিনিসটা কি হয়, প্রক্সিমিক্স ইজ ওয়ান অ্যামং সেভারাল সাবক্যাটাগরিজ অফ দ্য স্টাডি অফ নন ভার্বাল কমিউনিকেশন। আচ্ছা, আমরা তো মোটামুটি এখন জানি যে হোয়াট ইজ ভার্বাল কমিউনিকেশন এন্ড হোয়াট ইজ নন ভার্বাল কমিউনিকেশন। কেউ একজন আমাকে বলতে পারবে হোয়াট ইজ নন ভার্বাল কমিউনিকেশন? এর আগের দিনই কিন্তু আমরা পড়িয়েছি। এনিওয়ান? নন ভার্বাল কমিউনিকেশন কাকে বলে? বাংলায় বা ইংলিশে, নট এ প্রবলেম। কেউ একজন প্লিজ বলো আমাকে, সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে তোমরা একটু একটু পড়াশোনা শুরু করে দিয়েছো। স্যার ইঙ্গিত বা ইশারায় কথা বলা? নট অনলি ইঙ্গিত বা ইশারায় কথা বলা না, ঠিক আছে, মানে বিভিন্ন ওয়ার্ডলেস মেসেজে। শুধু ওয়ার্ডলেস মেসেজ মানে যে শুধুমাত্র ইঙ্গিত বা ইশারায় কথা বলা তা কিন্তু না, আমাদের বিভিন্ন বডি প্রপারলি বলতে গেলে আমাদের যে ফেসিয়াল এক্সপ্রেশন, আই কন্টাক্ট, এগুলো রাইট 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 ফেসিয়াল এক্সপ্রেশন, তারপরে আমাদের বডি Gestures. মুভমেন্ট, রাইট, Gestures, হ্যাঁ sir. রাইট, হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তার মানে কি ইউ অল নো অ্যাবাউট বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ। তার মানে কি আমাদের বিভিন্ন চলন বলন কথার ধরন এই জিনিসগুলো নিয়ে যে আমরা কমিউনিকেট করি এই যেটাকেই কিন্তু বলা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। আর প্রক্সিমিক্সটা কি করছে, এটাও এক ধরনের নন ভার্বাল কমিউনিকেশন। এখানে দেখো কয়েকটা নাম এখানে মেনশন করেছি আমি, যেমন ইনক্লুডিং হেপটিক্স। হেপটিক্স মানে যে টাচ, টাচ করে বোঝা। এই যেমন দেখবে হাতের তালু দিয়ে কিন্তু যদি তুমি টাচ করো কোন জিনিসটা গরম না ঠান্ডা ইজিলি বুঝতে পারো, ঠিক আছে। বাট জুতো দিয়ে ধরো পায়ে জুতো পরে বা হাতে গ্লাভস পরে যদি তুমি টাচ করো ইউ ওন্ট আন্ডারস্ট্যান্ড যে জিনিসটা গরম না ঠান্ডা। তার মানে কি এটাও কিন্তু ওয়ান টাইপ অফ কমিউনিকেশন বিকজ ইউ আর কমিউনিকেটিং বাই টাচিং এনি অবজেক্ট। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ, Yes, sir. এইবার আমাদের আমাদের যখন জ্বর হয় এমনিতে নর্মালি, এখনকার কথা বলছি না, নর্মালি আমাদের এমনিতে যখন জ্বর হয় বাবা বা মা কিন্তু মাথায় হাত দিয়ে দেখেন যে মানে কপালটা গরম আছে না ঠান্ডা আছে, ঠিক কিনা? Yes, sir. Yes, sir. তার মানে কি তারা ওই টাচ করে কিন্তু তারা একটা কমিউনিকেট করছেন তোমার সাথে যে তোমার শরীরের মধ্যে টেম্পারেচার বেশি আছে না কম আছে, তারা কিন্তু তারা মেজার করছেন। তার মানে কি দ্যাট ইজ অলসো এ কাইন্ড অফ কমিউনিকেশন। তারা কি করছেন, টাচ করে কিন্তু কমিউনিকেট করছেন, ঠিক আছে। এইবার দেখো কাইনেসিস। কাইনেসিস মানে হচ্ছে তোমার বডি মুভমেন্ট, তুমি কিভাবে হাঁটছো কি চলছো, ঠিক আছে, তোমার হাঁটার মধ্যে এই যে যেমন অল দ্য ফ্যাশন শোজ যেগুলো অর্গানাইজ হয় বিভিন্ন জায়গাতে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ডিপেন্ড অন বডি মুভমেন্ট and that means kinesis because ওখানে কিন্তু একটা স্পেশাল ক্যাট থেকে শুরু করে বিভিন্ন রকম পশ্চারে কিন্তু হাঁটতে হয় so that you look attractive, you just look attractive। তার মানে কি এই অ্যাট্রাকটিভনেস দেখানোর জন্য কিন্তু you have to produce some body movements and that is kinesis। is it clear? Yes, sir. Yes, sir. Yes, sir. একটু রেসপন্স করবে মাঝে মাঝে, ঠিক আছে, so that I can understand you all understanding the total thing, okay? আর মাঝে মাঝে কোয়েশ্চেনও করবে যেখানে বুঝতে না পারবে, ক্লিয়ার? ডোন্ট হেসিটেট টু কোয়েশ্চেন। আচ্ছা, এরপরে আসছে ধরো ভোকালিক্স। ভোকালিক্স হচ্ছে প্যারা ল্যাঙ্গুয়েজ। এই প্যারা ল্যাঙ্গুয়েজ কি, এই যেমন ধরো আমরা গান গাই বা বিভিন্ন রকম ভাবে আমরা বিভিন্ন অনেকে আছে দেখবে মুখ দিয়ে আর কি বিভিন্ন রকমের সাউন্ড ক্রিয়েট করে। হ্যাভ ইউ সিন এনি ভিডিওস যেখানে আর কি মুখ দিয়ে তারা বিভিন্ন রকম সাউন্ড মানে বিভিন্ন ড্রামস এর সাউন্ড তৈরি করছে? হ্যাঁ, এছাড়াও ওই যে আমরা বাঁশি বাজাচ্ছি সেটাও তো একটা
মুখ থেকে বেরোচ্ছে না, ইউ অল হ্যাভ সিন দ্যাট। তো এই যে Yes, sir. Yes, সাইন sir. গুলো এগুলো কিন্তু প্যারাল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এগুলো প্যারাল্যাঙ্গুয়েজ বলেই এগুলোকে বলা হয় কিন্তু ভোকালি। এরপর আরেকটা জিনিস যেমন ক্রোনেমিক্স। ক্রোনেমিক্স মানে হচ্ছে স্ট্রাকচার অফ টাইম, বিকজ আমরা কোন টাইম, এই যে ধরো আমরা এই যে সকাল 12টার মানে ওই ধরো 12টা দুপুর 12টার আগে আমরা বলি গুড মর্নিং, তারপরে 12টা থেকে ধরো 4টে অব্দি আমরা বলি গুড আফটারনুন, তারপরে আমরা 4টের পর থেকে 5টা থেকে বলি হচ্ছে গুড ইভিনিং। তার মানে দিস আর দ্য টাইম, দিস আর দ্য স্ট্রাকচারস অফ টাইম ম্যানেজমেন্ট, and all of these are called chronemics, মানে these are also a part of proxemics। এই যে টোটাল সেগমেন্টটা এটা কিন্তু টোটালি হচ্ছে প্রক্সিমিক্স এর উপর ডিপেন্ড করছে। তার মানে কি আমাদের যে টাচ, বডি মুভমেন্ট, প্যারাল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার অফ টাইম, এই সবগুলোই কিন্তু আমরা এই প্রক্সিমিক্স এর মধ্যে ইউজ করছি। এখানে আমি মেনশন করেও দিয়েছি যে এডওয়ার্ড টি হল, দ্য কালচারাল অ্যানথ্রোপোলজিস্ট হু কয়েন্ড দিস টার্ম ইন 1963, the hidden dimension, Hall emphasized the impact of proxemic behavior, the use of space on interpersonal communication। এই যে আমাদের মধ্যে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন যেটা আছে, ইন্টারপার্সোনাল মানে কেউ বলতে পারবে যে হোয়াট ডাজ ইট রিয়েলি মিন, এই ইন্টারপার্সোনাল কমিউনিকেশন মানে? Sir, man to man যে communication, I think. না, নট অনলি ম্যান টু ম্যান, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন মানে হচ্ছে একটা প্রপার ওয়েতে কমিউনিকেট করা। আমি যখন কমিউনিকেশন পার্টটা আমার নেক্সট ক্লাস আরো এলাবোরেট করবো আমাদের নর্মাল ল্যাঙ্গুয়েজ ক্লাসে মানে কমিউনিকেশন ক্লাসে, তখন আই উইল এলাবোরেট দ্য টপিক। বাট তুমি একদম সোজা কথায় এটা জেনে রাখতে পারো যে তোমার এই যে কমিউনিকেশনটার কথা বলছি আমি তোমাদেরকে, যে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন মিনস কমিউনিকেটিং আদার্স বাই ইউজিং ডিফারেন্ট জেস্টার, ঠিক আছে। এবং সেই কমিউনিকেশনটা কিন্তু সবসময় তোমার অর্গানাইজেশনের ক্ষেত্রে বেশি দেখা যায়, ঠিক আছে, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন যেটা হয়, ক্লিয়ার? So when I will elaborate the thing, then you will definitely understand what does the interpersonal communication really mean, ঠিক আছে। দেখো ইন্টারপার্সোনাল কমিউনিকেশন যদি তুমি আর একটু ইজিলি বলতে চাও, সেখানে কিন্তু তোমাকে একটু অন্যরকম ভাবে বলতে হবে। কি অ্যাকচুয়ালি এই যে দ্য টার্ম ইন্টারপার্সোনাল মিনস যে রিলেটিং টু অর ইনভলভিং রিলেশনস বিটুইন পিপল, মানে একজনের সাথে যে আরেকজনের যে সম্পর্কটা। কেউ কিছু বলছো? হ্যাঁ, ইন্টারপার্সোনাল মানে কমিউনিকেশনটা আরেকবার বলুন, কি বললেন ওটা মিন্স? আচ্ছা আচ্ছা, ইন্টারপার্সোনাল মানে কমিউনিকেশন রিয়েলি মিনস যে রিলেটিং টু অর ইনভলভিং রিলেশনস বিটুইন পিপল, ঠিক আছে। এছাড়াও কি হয়, while a relationship is normally viewed as a connection between individuals such as parent-child relationship, child extended family members relationship, friend-to-friend relationship, colleague-to-colleague relationship, ঠিক আছে, these are all interpersonal relationship। ক্লিয়ার? বোঝা গেল? একজনের সাথে একজন ইন্ডিভিজুয়ালের সাথে আরেকজনের যে সম্পর্কটা, সেটাই কিন্তু হচ্ছে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। ক্লিয়ার? আচ্ছা, এইবার কি বলছে যে হল এমফাসাইজ দ্য ইম্প্যাক্ট অফ প্রক্সিমিক বিহেভিয়ার অন ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। Proxemics remain a hidden component of interpersonal communication that is uncovered through observation and strongly influenced by culture। এই যে আমাদের বিভিন্ন রকম কালচার রয়েছে, আমরা সবাই কিন্তু এক একটা কালচার থেকে বিলং করি। মানে কালচার থেকে কেন বিলং করি বলছি, বিকজ এক একটা জায়গার কালচার এক এক রকম, ক্লিয়ার? ধরো আমরা বিভিন্ন কমিউনিটি গাইডলাইন্স মেনে অনেক সময় আমাদের কালচারে ডিফারেন্স হয়, কারণ ঈদের সময় সবাই নামাজ পড়তে যায়, আবার আমাদের কমিউনিটি দিক থেকে দেখতে গেলে যে পুজোর সময় সবাই মন্দিরে পুজো দিতে যায়। তো দিজ আর দ্য ডিফারেন্সেস। বাট এই যে কমিউনিকেশন প্রসেসটা, এই যেমন ধরো যখন নামাজ পড়ে তখন কিন্তু তার একটা প্রপার প্রসিডিওর থাকে। ফার্স্ট একটা চাটাই পাততে হয়, মানে যেটাকে আর কি বলা হয়, ঠিক আছে, ওইটার উপর বসে, ঠিক আছে, এবং দিনে 5 বার করে কিন্তু নামাজটা পড়তে হয়। এবং যখন ধরো আবার পুজো হয় তখন কিন্তু বিভিন্ন রকম ভাবে আমরা আর কি ভগবানের কাছে আমাদের এই যে নৈবেদ্য তুলে ধরি, তারপরে মানে বিভিন্ন প্রসেস থাকে, বিভিন্ন ফুল লাগে। তার মানে কি দিজ আর অল দ্য কালচারস উই আর ইনভলভিং ইন, মানে এই যে কালচার গুলো থেকে আমরা বিলং করি, এই কালচার ভেদে কিন্তু বিভিন্ন জায়গাতে তোমার কিন্তু আবার এই ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বা এই প্রক্সিমিক্স এর ধরন বিভিন্ন হয়। ইজ ইট ক্লিয়ার? এই যে ধরো এখন সোশ্যাল কালচার চলছে, হ্যাঁ এখন চলছে সোশ্যাল কালচার। সোশ্যাল কালচারে কি হচ্ছে, সবাইকে বলা হচ্ছে মানে মিনিমাম আপনারা সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করুন। তার মানে কি, মানে মিনিমাম 4 ফিট টু 6 ফিট আপনারা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন। এইবার তোমরা হয়তো অনেকেই জানো না
যে সোশ্যাল ডিস্টেন্সিং এর অ্যাকচুয়াল লিমিটটা কত? কেউ আমাকে বলতে পারবে যে সোশ্যাল ডিস্টেন্সিং এর অ্যাকচুয়াল লিমিটটা কত, মানে কত মিটার থেকে কত মিটার মধ্যে থাকতে হয়? Sir, 2 meter. Sir, 2 meter. হ্যাঁ 3 মিটার। 2 meter. আচ্ছা আর 2 কে? meter, sir. 2 meter. হ্যাঁ 2 মিটার, হ্যাঁ 2 মিটার, হ্যাঁ 2 স্যার মিটার, 1 হ্যাঁ মিটার আর কেউ? ডিস্টেন্স রাখতে হয়। 1 মিটার ডিস্টেন্স রাখতে হয়। ঠিক আছে, এবার আমরা যখন এই টপিকটা আরো এলাবোরেশনের দিকে যাব তখন তোমরা কিন্তু ইজিলি এই জিনিসটা বুঝতে পারবে। আমি নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে তোমরা দেখতে পাচ্ছ টাইপস অফ প্রক্সিমিক্স। Yes, sir. ক্যান ইউ সি টাইপস Yes, অফ sir, yes. প্রক্সিমিক্স? Yes, sir. আচ্ছা Is দেখো এখানে visible. মেনশন করা আছে একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে সোশ্যাল, আর একটা হচ্ছে পাবলিক। ক্লিয়ার? তাহলে কি কি পেলাম আমরা? 4 রকমের প্রক্সিমিক্স। একটা হচ্ছে ইন্টিমেট, দেন পার্সোনাল, দেন সোশ্যাল অ্যান্ড দেন পাবলিক। তো এইবার আমরা প্রত্যেকটা সম্পর্কে একটু জানবো যে এইগুলো জিনিসগুলো অ্যাকচুয়ালি কি। শুধুমাত্র প্রক্সিমিক্স বললেই তো হবে না, জিনিসগুলোর মানেও আমাদের জানতে হবে। এগুলো দিয়ে হয় নাকি, কি করে? First of all, আমি ইন্টিমেট চলে গেছি আবার স্টুডেন্ট। Yes, sir. হ্যালো, Sir, আপনার একটু কথা ঠিকঠাক বোঝা যাচ্ছে একটু না, ঠিকঠাক। রেসপন্স করুন। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না ঠিকঠাক। স্যার আপনার কথাটা পুরোপুরি বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, মানে একটা আমার ওই এসএমএস বা ফোন চলে এসেছিল বলে একটু প্রবলেম হচ্ছিল না। এবার ঠিক আছে ক্লিয়ারলি স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা ফার্স্ট অফ এবার ঠিক আছে। ফার্স্ট অফ যেটা শিখছি সেটা হচ্ছে ইন্টিমেট। মানে এই যে ধরো আমরা প্রক্সিমিক্স শিখছিলাম, প্রক্সিমিক্স এর প্রথম পার্টটা হচ্ছে ইন্টিমেট। এইবার দেখো তোমার অ্যাকচুয়ালি গ্রাফিক কমিউনিকেশন এবং নন ভার্বাল কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা এই যে বিভিন্ন ইমোজি ইউজ করি, তোমরা কি ফোনে তোমাদের ইমোজি বলো তো কাকে বলে? কেউ একজন বলতে পারবে কোনগুলো কি ইমোজি বলে? ওই তো স্যার স্মাইলি, এটা হুম? ওয়াও নো নো নো, ওগুলো ইমোজি না। এই যে স্পেশাল ক্যারেক্টার মুখের যেগুলো থাকে, লিসেন, Facial expression is known হ্যাঁ as হ্যাঁ হ্যাঁ, মুখের মধ্যে স্পেশাল facial থাকে expression গুলো যখন আমরা কাঁদছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন তুমি হোয়াটসঅ্যাপে ধরো তুমি লিখছো, মেসেজ করছো, তখন তোমার মনটা খুব খারাপ, তুমি কয়েকটা মুখের, সরি একটু একটু নয়েজটা বন্ধ করো, সবাই একটু বন্ধ করো, আমি একটু বলে দিই তারপরে বলো। কি হচ্ছে যে ধরো এই যে তোমরা যখন দুঃখে আছো তখন কিন্তু একটু মানে কান্নার সাইন, কান্নার একটা মুখ তুমি তোমার ফ্রেন্ডকে পাঠিয়ে দিলে, তার মানে কি দ্যাট মানে মিনস ইউ আর ইন এ স্যাড মুড, ইউ আর ইন স্যাড কন্ডিশন। আবার যখন তুমি খুব খুশি আছো, খুব হা হা একটা রিয়াক্ট করে দিলে, তার মানে এই যে অল দিস রিয়াকশন বা অল দিস জেস্টার হুইচ আর ইনভলভড ইন স্পেশাল ক্যারেক্টার, ওগুলো তো মানে কিছু কিছু স্পেশাল ক্যারেক্টার, তাই তো? যেগুলো হোয়াটসঅ্যাপের মেসেজের সময় আমরা পাই বক্সের মধ্যে Yes, sir. Yes, sir. বিভিন্ন ক্যারেক্টার, Yes, sir. এইগুলোকে বলা হয়, কিন্তু এইগুলোকে বলা হয় কি, বলা হয় ইমোজি। ঠিক আছে, তো এইবার এই প্রক্সিমিক্স এর মধ্যে এই যে পার্সোনাল, সোশ্যাল এন্ড পাবলিক টেরিটরি, এই যে টেরিটরি গুলো ভাগ করার পরে কিন্তু এই 4 রকমের ভাগে এরা এসছে। প্রথমটা হচ্ছে ইন্টিমেট। এবার ইন্টিমেটটা সম্পর্কে আমি একটু ডিসকাস করি, তারপর তোমাদের বোঝাচ্ছি যে ইন্টিমেট প্রক্সিমিক্স গুলো কি কি হয়। কি হচ্ছে intimate distance is that which is used for very confidential communication। ধরো মানে খুব কনফিডেন্সিয়াল কমিউনিকেশন যেখানে হয়। কনফিডেন্সিয়াল কমিউনিকেশন কোন কোন জায়গায় হয়? ধরো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বসে আছে, তাদের মধ্যে কিন্তু কনফিডেন্সিয়াল কমিউনিকেশন, ঠিক আছে? বা বাড়িতে আমরা যখন থাকি, আমরা যখন হোম অ্যাটমসফিয়ারের মধ্যে থাকি, তখন কিন্তু বাবা মার সাথে সব সময় আমরা মানে সারাদিন ধরো ঘরের মধ্যেই সবার সাথে দেখা হয়, তখন কিন্তু দোজ আর ইন্টিমেট ডিস্টেন্স। তো এই যে ইন্টিমেট ডিস্টেন্স, তার মানে কি তোমাদের মাথায় রাখতে হবে দ্য স্পেস বিটুইন পিউপিল, দ্য ডিস্টেন্স বিটুইন পিউপিল, এটাই কিন্তু প্রক্সিমিক্স এর মেইন উদ্দেশ্য। একটা মানুষের সাথে আরেকটা মানুষের ডিস্টেন্স কতটা, তাই দিয়ে কিন্তু নির্ধারণ হয় প্রক্সিমিক্স এর বিভিন্ন মানে প্রকারভেদ, বিভিন্ন টাইপস। তার মধ্যে একটা হচ্ছে ইন্টিমেট। ইন্টিমেট মানে বুঝতে পারছো যে খুব কাছাকাছি, ঠিক কিনা? ইন্টিমেট মানে কি খুব কাছাকাছি। তো এখানে কি হচ্ছে, ইন্টিমেট ডিস্টেন্স ইজ দ্যাট হুইচ ইজ ইউজড ফর ভেরি কনফিডেন্সিয়াল কমিউনিকেশন, মানে খুব মানে মানে অন্তরঙ্গ কমিউনিকেশন বা অন্তরঙ্গ যে মানে মানে যে একদম কম ডিস্টেন্স যেটা হয়, সেটাই কিন্তু হচ্ছে তোমার ইন্টিমেট ডিস্টেন্স। দিস জোন ইজ ডিস্টেন্স
is characterized by 0 to 2 feet or space between two individuals. মানে দুজন ইন্ডিভিজুয়াল মানে প্রত্যেক দুজন মানুষের মধ্যে এই যে স্পেসটা ইন্টিমেট ডিস্টেন্সের যে স্পেসটা এটা 0 থেকে 2 ফুট হতে পারে। এবার ফিটের হিসাবটা তোমরা তো মানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তোমরা ফিটের হিসাব মানে হিসাব করে দেখো 3 ফুটে হচ্ছে 2 হাত, তার মানে কি ওই মানে 1.5 হাত মতো কিন্তু মানে এদের মধ্যে কি হয়। An example of intimate distance is two people hugging, holding hands or standing side by side. যখন মানুষ একজনের সাথে কোলাকুলি করছে, যেমন ধরো ঈদের সময় কি হয় একজন মানুষ আরেকজনের সাথে কিন্তু কোলাকুলি করে, বা অনেক সময় আমাদের পুজোতেও হয়। তারপরে কি বিভিন্ন জায়গায় মানে হ্যান্ডশেক করে, মানে হোল্ডিং হ্যান্ডস বা কেউ কারো হাত ধরে থাকে, সেটা কিন্তু ইন্টিমেট ডিস্টেন্স। তারপর কি সাইড বাই সাইড একজন ধরো পাশাপাশি দাঁড়িয়ে আছে, সেটাও কিন্তু ইন্টিমেট ডিস্টেন্স। কি হয়, people in intimate distance share a unique level of comfort with one another. মানে তারা এই যে ইন্টিমেট ডিস্টেন্সের মধ্যে যখন থাকে তখন তারা কিন্তু কমফোর্ট জোনের মধ্যে থাকে। যেমন ধরো তুমি আর তোমার মা ধরো কোনো একটা জায়গাতে ধরো ইয়ে করছো, কোনো একটা জায়গাতে ট্রেনে ট্রাভেল করছো, তোমার মায়ের পাশে বসে আছো। যখন ছোট ছিলে তখন তো মা হাত ধরে নিয়ে যেত, একটু বড় হয়ে গেছে এখন ওই জন্য মায়ের পাশে বসে আছো, হয়তো তোমার মাথায় একটু মানে বলছে কি যে মা আমার মাথাটা একটু কেমন করছে, তখন কিন্তু মা কি করলো তোমার মাথাটা একটু টিপে দিল, আর তোমার মাথাটায় কোনো একটা তার মানে যে রিলেশনটা এইটা কিন্তু একটা ইন্টিমেট রিলেশনশিপ। কারণ কি এখানে কিন্তু তুমি একটা কমফোর্ট জোনের মধ্যে আছো, তুমি কিন্তু তোমার মাকে বলছো এবং তোমার মা কিন্তু তোমাকে সেই কমফোর্টটা প্রোভাইড করছে। ইজ ইট ক্লিয়ার? ওকে স্যার। বুঝতে গেল কি? ইয়েস স্যার। হ্যাঁ, এই যেমন ধরো ট্রেনে ট্রাভেল করছো, ট্রেনে কম্বল, হ্যাঁ ট্রেনে কম্বল থাকে, ধরো স্লিপার্সে ট্রাভেল করতে একটা কম্বল দিতে বললে মাকে, মা কিন্তু সঙ্গে সঙ্গে কম্বলটা নিয়ে তোমার গায়ে জড়িয়ে দিল। তার মানে কি ইউ আর ইন এ কমফোর্ট জোন, যেখানে তুমি তার কাছে বলে মানে তোমার মায়ের কাছে বলে কিন্তু তুমি সেই কমফোর্টটা তুমি পেয়ে যাবে। তো দ্যাটস ওয়াই কিন্তু আমি এইভাবে একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝালাম। এবার কি হয়, দোজ হু আর নট কমফোর্টেবল উইথ সামওয়ান হু অ্যাপ্রোচেস দেম ইন দ্য ইন্টিমেট জোন will experience a great deal of social discomfort or awkwardness. কেউ আমাকে একটু এটা এলাবোরেট করে বোঝাতে পারবে কি এখানে মিন করতে চাইলাম? যে those who are not comfortable with someone who approaches them in the intimate zone will experience a great deal of social discomfort or awkwardness. Anyone? Sir, it's mean like every people and to one another having a specific closeness to one another. So if the person cross their limit, then we feel uncomfortable or listen. তোমার পয়েন্ট অফ ভিউটা ঠিক আছে, বাট দ্য পয়েন্ট ইজ লাইক যে তুমি নিজে ডিসাইড করো যে কার কাছে তুমি সোশ্যাল কমফোর্ট পাবে বা কার কাছে তুমি এই কমফোর্টেবল জোনটা আর কি তোমার রয়েছে। বাট ইউ অল নো যে সবার সামনে তো আমরা ধরো সেই কমফোর্ট জোনটা ধরো তোমার সাথে তোমার কেবিনে আরেকজন অন্য কোনো ট্রাভেলার ট্রাভেল করছে, তুমি কি তার কাছে গিয়ে সেই কমফোর্ট জোন পাবে? কিন্তু তোমাদের মধ্যে কিন্তু ডিসটেন্স খুব একটা নেই। yes, ভালো করে no, এক্সাম্পলটা বোঝো। হ্যাঁ, ইজ ইট ক্লিয়ার? yes sir. তার মানে কি যখন তুমি তোমার মায়ের সাথে ঘুরছো তখন কিন্তু তুমি একটা কমফোর্ট জোনের মধ্যে আছো, বিকজ ইউ নো দ্যাট পার্টিকুলার পার্সন। বা ট্রেনে সেম জায়গায় সেম পজিশনে তোমার কেবিনে হয়তো অন্য কোনো ট্রাভেলার ট্রাভেল করছে, দেন উইল ইট বি ইউর কমফোর্ট জোন? কোনোদিনও তো হবে না। ওই জন্য কি বলছে, একদম নট পসিবল। ওই জন্য কি বলছে, দোজ হু আর নট কমফোর্টেবল উইথ সামওয়ান হু অ্যাপ্রোচেস দেম ইন দ্য ইন্টিমেট জোন। তার মানে কি সে কিন্তু অ্যাপ্রোচ করে যাচ্ছে তোমার ইন্টিমেট জোনের মধ্যে এসে, কিন্তু তারপরেও কিন্তু তুমি সেটাকে কমফোর্টেবল মানে তৈরি করতে পারছো না, বিকজ ইউ ডোন্ট নো দ্যাট পার্সন, বা ওই পার্সনের সাথে তোমার কোনো কমিউনিকেশন নেই। দ্যাটস ওয়াই তখন কিন্তু সেটা একটা সোশ্যাল ডিসকমফোর্ট বা একটা অকওয়ার্ডনেস ক্রিয়েট করতে পারে। ইজ ইট ক্লিয়ার? তাহলে মোটামুটি ইন্টিমেট ডিস্টেন্সটা নিয়ে তোমরা কি একটা আইডিয়া পেয়ে গেলে? Yes, sir. ইয়েস স্যার, ইয়েস স্যার। Yes, sir. ওকে, থ্যাংক ইউ। এইবার দেখো দুটো ফটো আমি দেখে মানে রাখছি, এই দুটো ফটো দেখে বুঝতে পারছো যে ইন্টিমেট জোন বা ইন্টিমেট প্রক্সিমিক্স এর মধ্যে মানে কতটা ডিস্টেন্স থাকে বা কিরকম ভাবে ইন্টিমেট মানে প্রক্সিমিক্সটা চলে। ইউ ক্যান সি ওকে No, sir. দ্য ফার্স্ট, No, sir. দেখতে পাচ্ছি না। ইউ ক্যান সি, দেখতে পাচ্ছ না? No, বাকিরা sir. দেখতে পাচ্ছ? বাকিরা দেখতে পাচ্ছ? বাকিরা অন্যরা? Yes, No, sir. sir. Yes, Yes, sir. sir. হ্যালো, Yes, sir. Yes, sir. No, sir. Yes, sir. Yes, ওকে sir. ওকে ওকে, হোল্ড অন, Yes, now it is. তারা দেখতে পাচ্ছে,
হ্যাঁ, নাও ইট ইজ ভিজিবল। তার মানে একটু ওয়েট করে করে দেখো, সবাই দেখতে পাবে। কারণ আমি তো স্ক্রিনটা শেয়ার করছি, এটা সবার কাছেই যাচ্ছে, সো সবাই দেখতে পাবে। জাস্ট ওয়েট এ লিটল। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তার মানে কি, এই দেখো, হ্যাঁ, ফার্স্ট পিকচারে দেখো, মানে ধরে নাও এরা ম্যারেড কাপল, এরা দুজন একে অন্যের স্বামী এবং স্ত্রী, এবং তারা কিন্তু একটা ইন্টিমেট জোনে বসে আছে, এবং তারা কিন্তু খুব ক্লোজলি, তারা কিন্তু একটা কমিউনিকেশন বা কমফোর্ট জোনের মধ্যে আছে। আদার পিকচার দেখো, সাপোজ দে আর ফ্রেন্ড, এই যে মেয়ে, কিন্তু ফ্রেন্ডস, দে আর হোল্ডিং দেয়ার হ্যান্ড, এবার তারাও কিন্তু একটা ইন্টিমেট জোনের মধ্যে আছে বা কমফোর্ট জোনের মধ্যে আছে। এই জন্য দিস এক্সাম্পলস আর কনসিডার টু বি দ্য এক্সাম্পলস অফ ইন্টিমেট প্রক্সিমিক্স। এই দুটো এক্সাম্পল কিন্তু তাহলে ইন্টিমেট প্রক্সিমিক্স এর এক্সাম্পল। এই ফটো দুটো দেখে এখন আশা করি ডেফিনেশন এবং ফটো দেখার পরে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে যে হোয়াট ইজ ইন্টিমেট প্রক্সিমিক্স অ্যাকচুয়ালি, Yes, sir. তাই তো? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। Yes, sir. Yes, sir. এরপরে যে জায়গাটা আমি আসি, পার্সোনাল ডিস্টেন্স। পার্সোনাল ডিস্টেন্সটা কি? পার্সোনাল ডিস্টেন্স ইজ ইউজড ফর টকিং উইথ ফ্যামিলি অ্যান্ড ক্লোজ ফ্রেন্ডস, although it gives a person a little more space than intimate distance. It is still very close in proximity to that of intimacy and may involve touching. এই যেমন একটু আগে ধরো বলছিলাম যে টাচ করে, যেমন বাবা মা আমাদের কি দেখছেন, জ্বর হয়েছে কিনা দেখছেন, টাচ করে দেখা যাচ্ছে যে হাঁড়িতে যে জলটা গরম হচ্ছে, শীতকালে স্নান করার জন্য গরম হচ্ছে কিনা। তার মানে কি, এই যে পার্সোনাল ডিস্টেন্সে যেটা হয়, এইটার ডিস্টেন্সটা তোমার কি ওই এর আগে ইন্টিমেট ডিস্টেন্সের থেকে একটু বেশি থাকে, ঠিক আছে? এবং এটা কোথায় হয়? যখন আমরা ধরো ফ্যামিলিতে কারোর সাথে কথা বলি বা আমাদের ক্লোজ ফ্রেন্ডসদের সাথে যখন আমরা কথা বলি, তখন কিন্তু আমরা পার্সোনাল ডিস্টেন্সটাই মেনটেন করি। এবং এই পার্সোনাল ডিস্টেন্স কিন্তু 2 থেকে 4 মিটার। ধরো রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, হঠাৎ অনেকদিন পরে, সবাই তো এখন কলেজে এসছো, তোমাদের স্কুল লাইফের কোনো ফ্রেন্ডের সাথে দেখা হলো হঠাৎ, তুমি হয়তো একটু বিজি ছিলে, সেও হয়তো busy ছিল, তখন কিন্তু রাস্তায় দেখা হচ্ছে, বাট তোমরা কিন্তু কমিউনিকেট করছো। কেউ বলছো যে ভাই ভালো আছিস তো, তখন বলছে হ্যাঁ ভাই খুব ভালো আছি। তুমি কিন্তু তার সাথে কমিউনিকেট করছো, তো কিন্তু বেশি হচ্ছে 2 to 4 মিনিট। স্যার আপনার সাউন্ড প্রচন্ড ল্যাগ করছে স্যার। Sir, আপনার সাউন্ড ঠিক করে আসছে না। আচ্ছা আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি বলেছি হয়তো, সো ওই জন্য হয়তো সাউন্ডটা মাঝে মাঝে কেটে গেছে। দেখো তো এখন আবার শোনা যাচ্ছে? Yes, Yes, sir. sir. Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা আচ্ছা, স্লোলি বলছি, তাহলে দেখবে আর এরকম ল্যাগ করবে না, ঠিক আছে? কি হচ্ছে, পার্সোনাল ডিস্টেন্স ইজ ইউজড ফর টকিং উইথ ফ্যামিলি এন্ড ক্লোজ ফ্রেন্ডস। যখন আমরা একদম মানে ফ্যামিলির মধ্যে কারোর সাথে কথা বলি বা আমাদের অন্তরঙ্গ কোনো বন্ধু বান্ধবের সাথে কথা বলি, তখন কিন্তু সেই যে স্পেসটা থাকে বা সেই যে ডিস্টেন্সটা থাকে, সেই ডিস্টেন্সটাকে আমরা কি বলছি? পার্সোনাল ডিস্টেন্স, ঠিক আছে? although it gives a person a little more space than intimate distance, মানে যদিও এই যে পার্সনের মানে এই পার্সোনাল ডিস্টেন্স যেটা হয়, এটা কিন্তু একটু বেশি স্পেস থাকে ইন্টিমেট ডিস্টেন্সের থেকে, কিন্তু ইট ইজ স্টিল ভেরি ক্লোজ ইন প্রক্সিমিটি টু দ্যাট অফ ইন্টিমেসি। কিন্তু ইন্টিমেসির জন্য বা একে অন্যের সাথে অন্তরঙ্গতার জন্য এটা কিন্তু যথেষ্ট, ঠিক আছে? অ্যান্ড মে ইনভলভ টাচিং, এবং মাঝে মাঝে কি এতে কিন্তু বিভিন্ন ছোঁয়ার ব্যাপারও চলে আসে। হ্যালো হ্যাঁ বলো, কি বলছো? স্যার, বলছি আপনার হোয়াটসঅ্যাপে ব্যানারটা বারবার আসছে না, ওটা অসুবিধা হচ্ছে। হোয়াটসঅ্যাপের ব্যানার? হ্যাঁ, ওই মেসেজ, টেক্সট মেসেজ যেটা ব্যানার থাকে না। স্যার নোটিফিকেশন আসছে সেটা বলছে। ও আচ্ছা আচ্ছা, নোটিফিকেশন। এখন কি মানে আমার সেটিং নোটিফিকেশন এ কি গিয়ে দেখা ওই যাচ্ছে? ব্যানারটা অফ করে দিন। সেটিং এ গিয়ে হ্যাঁ ব্যানারটা স্যার, অফ করে দিন। শো করছে নোটিফিকেশনটা আপনার। তোমাদের ওখানে শো করছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যেহেতু আপনি স্ক্রিনটা শেয়ার তাহলে- করেছেন, তো আপনার স্ক্রিনে সবকিছু হচ্ছে। তাও এখনো কি শেয়ার হচ্ছে, মানে এখনো কি দেখা যাচ্ছে আমার নোটিফিকেশন? না স্যার। না স্যার না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। ওই বিভিন্ন প্রবলেমের মধ্যে দিয়ে চলতে কোনো অসুবিধা নেই, ইউ জাস্ট হ্যাভ টু মানে মেইনটেইন, মানে আমাকেও মেইনটেইন করতে হবে, তোমাদেরও মেইনটেইন করতে হবে, তারপরে কিছু Okay, একটা sir, দাঁড়াবে, okay, ঠিক আছে? সো হ্যাঁ ডোন্ট মাইন্ড। সেটিং এ গেলে ওটা ঠিক করা যাবে না। না না স্যার, ঠিক আছে। ওকে ওকে, কি বলছে এবার? এই যে পার্সোনাল ডিস্টেন্স, এটা কিন্তু 2 to 4 ফিট, মানে 2 থেকে 4 ফিটের মধ্যে হয়ে থাকে, বাট তাও কিন্তু এখানে টাচিংটা ইনভলভ থাকে। কি হয়, লাইক ইন্টিমেট ডিস্টেন্স, ইফ আ স্ট্রেঞ্জার অ্যাপ্রোচেস সামওয়ান ইন দ্য পার্সোনাল জোন,
he or she is likely to feel uncomfortable being in close proximity with the stranger. মানে কি, এই যে ইন্টিমেট ডিস্টেন্স আমরা যেরকম এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম, এখানেও আমরা এক্সাম্পল দিয়ে বোঝাবো যে ইফ আ স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার মানে হচ্ছে আগন্তুক, মানে তুমি যাকে চেনো না বা পথিক, কেউ যদি এসে ধরো কোনো একটা জায়গায় এই তোমার এই কমফোর্টেবল জোনের মধ্যে ঢুকে যাবে, পার্সোনাল ডিস্টেন্সের মধ্যে ঢুকে যায়, তখন কিন্তু তুমি মাঝে মাঝে আনকমফোর্টেবল ফিল করো এবং এই যে তোমার ক্লোজ প্রক্সিমিটির মধ্যে কিন্তু তুমি তাকে স্ট্রেঞ্জার হিসেবেই ধরে নাও। এবার এটা কখন হয়? ধরো তোমার বাড়িতে হঠাৎ করে একজন অতিথি আসলেন, ঠিক আছে, তুমি তাকে চেনো না, বাট তোমার পেরেন্টস কিন্তু তাকে চেনে। দেন তুমি যেভাবে বাড়িতে বাবা মায়ের সাথে কথা বলতে, যেহেতু ওই ভদ্রলোক বা ভদ্রমহিলা সেখানে রয়েছেন, তখন কিন্তু তুমি অতটা ইজিলি অতটা মানে মানে কি বলবো, ইজি ম্যানারে কিন্তু তখন তুমি তোমার বাবা মায়ের সাথেও কমিউনিকেট করতে হেজিটেট করবে, যে না বাইরের একজন আছে, ওনার সামনে এই কথাটা কি করে বলি, শুনতে কেমন লাগবে, এরকম হয় তো? Yes, হ্যাঁ sir. স্যার। Yes, sir. তার মানে কি, তার মানে কি উনি কিন্তু তুমি চেনো না, কারণ তুমি তোমার পার্সোনাল জোনের মধ্যে আছো, তুমি তোমার পার্সোনাল কমফোর্ট জোন বা পার্সোনাল ডিস্টেন্সের মধ্যে কিন্তু তুমি আছো। সেখানে তোমার পার্সোনাল এই যে ডিস্টেন্সের মধ্যে কারা কারা আছেন, তোমার ফাদার অ্যান্ড মাদার আছেন। এইবার বাইরে থেকে একজন থার্ড পার্সন তিনি এসে কিন্তু তোমার ওই জায়গাটাতে কিন্তু আর কি মানে থাকছেন, এবং তখন কি তোমার কিন্তু কমিউনিকেট করতে একটু অসুবিধা হচ্ছে। তুমি বাড়িতে একা থাকলে বা বাবা মায়ের সাথে থাকলে যে কমফোর্ট জোনটা মেনটেন করে তুমি কথা বলতে পারতে, সেই কমফোর্ট জোনের মধ্যে কিন্তু তুমি থাকছো না। তার মানে কি একটা ডিস্ট্রাকশন চলে আসছে তোমার কমফোর্ট জোনের মধ্যে, তাই তো? এবার মোটামুটি ক্লিয়ার হলো এই দুটো জিনিস, তোমার এই ইন্টিমেট ডিস্টেন্স আর পার্সোনাল ডিস্টেন্সটা। ইয়েস স্যার। আচ্ছা, এইবার এই পার্সোনাল ডিস্টেন্সটা তো মানে বোঝালাম। এইবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আচ্ছা কেউ কিছু বলছিলে, কেউ কিছু বলছিলে, কারো কোনো কোয়েশ্চেন ছিল? প্লিজ থাকলে একটু করো। ওকে ওকে, থ্যাংক ইউ। কেউ কোয়েশ্চেন করছে না, তারপরে আমি নেক্সট যে টপিকটা যাচ্ছি, এই যে এক্সাম্পলস অফ পার্সোনাল প্রক্সিমিক্স। এই যে পার্সোনাল প্রক্সিমিক্স এ দেখতে পাচ্ছ দুজন ফ্রেন্ডস কি, তারা কিন্তু ধরো পড়াশোনা করছে, হ্যাঁ, এইটা কিন্তু একটা পার্সোনাল প্রক্সিমিক্স, কারণ ওখানে তোমার ফ্রেন্ডও থাকতে পারে তোমার এই পার্সোনাল জোনের মধ্যে, কারণ ফ্রেন্ডের সাথে কি আমরা অনেক সময় অনেক কিছু শেয়ার করতে পারি। তারপর দেখো একজন এমপ্লয়ি আর আরেকজন এমপ্লয়ি, ঠিক আছে, তারাও কিন্তু একটা পার্সোনাল প্রক্সিমিক্স এর মধ্যে আছে, বিকজ কি তারা একটা জোন বিলং করে বা একটা জায়গা থেকে তারা বিলং করে, দ্যাটস ওয়াই তারা একটা পার্সোনাল প্রক্সিমিক্স এর মধ্যে আছে। এই দুটো এক্সাম্পল দেখে মোটামুটি তুমি Clear. তোমরা বুঝতে পারলে এই পার্সোনাল প্রক্সিমিক্স। ইয়েস প্লিজ বলো। পুরো পিকচারটা আসছে না স্যার, কেউ পার্সোনালের আচ্ছা যে আস্তে এক্সাম। আস্তে আসবে, আস্তে আসবে। বাকিরা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, এবার এসছে। এবার এসছে। দেখো হ্যাঁ, এক্সাম্পল দুটো দেখো ক্লিয়ার। এই যে পার্সোনাল জোন মানে কি, ধরো প্রথমটা যেটা আসে তখন ওটা কিন্তু ইন্টিমেট, মানে খুব একদম অন্তরঙ্গ বন্ধু। আর এইটা পার্সোনাল প্রক্সিমিক্সটা কি, এখানে আমার ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, মানে যারা ধরো কলেজ ফ্রেন্ডস, তারপরে তোমার যে অফিস কলিগ, এরা কিন্তু সব তোমার পার্সোনাল জোন, তোমার এই পার্সোনাল প্রক্সিমিক্স এর মধ্যেই পড়ছে। তো আই থিঙ্ক এবার তোমাদের কাছে পার্সোনাল প্রক্সিমিক্সটা ক্লিয়ার। দেন নেক্সট প্যারায় যেটা চলে আসছে, এইটা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স। কেউ কেউ আমাকে বলেছিল, মনে আছে যে সোশ্যাল ডিস্টেন্সিং কত হবে? 1 মিটার, 2 মিটার, 3 মিটার এরকম বলেছিল, মনে আছে? আমরা যখন জিজ্ঞেস করেছিলাম যে আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং কত হওয়া উচিত, Yes, sir. কিন্তু দেখো এটার অ্যাকচুয়ালি রেঞ্জ কিন্তু 4 to 12 মিটার, 4 থেকে 12 মিটার। ক্লিয়ার? সোশ্যাল ডিস্টেন্সিং এর অ্যাকচুয়াল মানে তোমার রেঞ্জ। এইবার আমি একটু এলাবোরেট করলে তোমরা বুঝতে পারবে যে social distance is used in business transactions, meeting new people and interacting with groups of people. সোশ্যাল ডিস্টেন্সিংটা কখন মেনটেন করা হয়? বিভিন্ন বিজনেস ট্রানজাকশনের সময় মেনটেন করা হয়। ধরো আমরা যখন ধরো এই এটিএম এ গিয়ে টাকা তুলি, তাই তো, এটিএম এ গিয়ে যখন টাকা তুলি তখন কিন্তু একজন একজন করে ঢোকার নিয়ম, তাই কি না? Yes, sir. হ্যালো, এটা Yes, কেন, sir. ওয়াই? বিকজ এই ট্রানজাকশনের সময় কিন্তু আমি সিকিউরিটির জন্য হোক বা অন্য কোনো কারণে হোক, আমি কিন্তু একটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছি, এবং ওই এটিএম গুলোকে রুম আকারে করিয়ে দিয়েছে ওই কারণের জন্য, যাতে একজন একজন করে ঢুকে সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করতে পারে।
গেল। এইবার দেখো মিটিং নিউ পিপল অ্যান্ড ইন্টারাক্টিং উইথ গ্রুপস অফ পিপল। যখন ধরো তোমাদের ক্লাসকে ধরো আমরা পড়াতে যাই, তখন তো আমরা ইন্টারাক্ট করি তোমাদের এই গ্রুপ অফ স্টুডেন্টদের সাথে, কারণ তোমরা তো একটা গ্রুপ, তোমরা একটা সেকশন। এবার তোমাদের সাথে আমরা যখন ইন্টারাকশন করি, দেখবে তোমাদের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট বা তোমাদের যে বেঞ্চ গুলো থাকে, আমাদের যে টেবিল গুলো থাকে, তার মধ্যে কিন্তু একটা ডিস্টেন্স থাকে। ইয়েস স্যার। এইটাও কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং এখানেও মেনটেন করা হয়। কেন মেনটেন করা হয়? এমন একটা পজিশন, দেখো রুমের কন্ডিশন দেখে এবং রুমের যে টোটাল তোমার মানে কি বলবো রেডিয়াস আছে, ওই রেডিয়াসের মধ্যে যাতে সবার কাছে আমার ভয়েসটা বা কোনো টিচারের ভয়েস পৌঁছায়, ওই জন্য কিন্তু একটু ডিস্টেন্স মেনটেন করে, যাতে সবাই সমানভাবে শুনতে পায়। না হলে যে আগে থাকবে সে বেশি শুনবে, যে লাস্টে থাকবে সে কম শুনবে। তো দ্যাটস ওয়াই ওখানেও কিন্তু বেঞ্চ এবং টেবিলের মধ্যে একটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা হয়। এছাড়াও কি বিভিন্ন যখন আমরা নতুন লোকজনের সাথে মিটিং করি, ধরো আমরা একটা টেবিলের এই প্রান্তে বসে থাকি, সেই ভদ্রলোক বা সেই ভদ্র মহিলা কিন্তু তাই সেই টেবিলের ঠিক অপোজিট প্রান্তে কিন্তু সে বসে থাকে। তার মানে কি সেই জায়গাতেও কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করতে হয়। এবং এই লকডাউনের কারণে আমরা সব থেকে বেশি সোশ্যাল ডিস্টেন্সিংটা কেন ইউজ করছি? বিকজ অফ দ্য মানে কি বলবো দ্য স্প্রেড অফ দিস মানে করোনা বা কোভিড-19। এইবার এই যে সোশ্যাল ডিস্টেন্সিংটা কেন, কারণ এই সোশ্যাল ডিস্টেন্সিংটা আগে থেকেই ছিল। অনেক লোকের ধারণা যে সোশ্যাল ডিস্টেন্সিং মানেই বলা হচ্ছে যে মানুষের থেকে মানুষকে দূরে থাকতে। দ্যাট ডাজন্ট মিন বা দ্যাট ডাজন্ট হ্যাভ এনি সেন্স। মানুষের থেকে মানুষকে দূরে থাকতে না, এটা বলছে হচ্ছে মানুষের সাথে মানুষের মধ্যে একটা ডিস্টেন্স মেনটেন করতে। তার মানে কি দুটো মেসেজের মধ্যে তো ডিফারেন্স আছেই, তোমরা কি সেটা বুঝতে পারছো? ইয়েস স্যার। কি মানে একটু কি দূরে ডিফারেন্স থাকতে, সেটা হচ্ছে কি? একটু হ্যাঁ সরে বলো। থাকতে বলেছে, মানে একটু একটু ডিস্টেন্স, সরে মানে থাকতে একটু বলেছে। সরে থাকতে, হ্যাঁ অনেকটা দূরে না। হ্যাঁ, রাইট রাইট। এখানে এটা বলেনি যে আপনারা বেরোবেন না, আপনারা কিছু করবেন না, আপনারা করুন, কিন্তু করলেও একটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন। এবং আরো কিছু গাইডলাইন আছে, ধরো মাস্ক করুন, এই করুন, হ্যান্ড স্যানিটাইজার সাথে রাখুন। অনেকে সেগুলো করে, অনেকে করে না। বাট এটা কিন্তু মানে ম্যান্ডেটরি যে ইউ হ্যাভ টু মেইনটেইন আ সোশ্যাল ডিস্টেন্সিং অফ 4 to 12 মিটার। যখন তুমি একটা এই সোশ্যাল ডিস্টেন্সিংটা যদি প্রপারলি মেইনটেইন করতে চাও, তার মানে এখন থেকে অবশ্যই মিনিমাম 4 ফিটের তোমরা ডিস্টেন্স রাখবে সবার সাথে, যতদিন না ইয়েস অবধি স্যার। তোমাদের এই ভ্যাকসিনেশন হচ্ছে। Yes, sir. ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তারপরে কি বলছে? ইট ইজ ক্লিয়ার দ্যাট সোশ্যাল ডিস্টেন্স ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। মানে এটা কি সবসময় সময়ের উপর ডিপেন্ড করে বা অবস্থার উপর ডিপেন্ড করে। সোশ্যাল ডিস্টেন্স মে বি ইউজ অ্যামং স্টুডেন্টস, co-workers or acquaintances. Generally, people within social distance do not engage in physical contact with one another. তার মানে এটা তো কনফার্ম যে যখন আমরা সোশ্যাল ডিস্টেন্সিং এর মধ্যে থাকবো, তখন কিন্তু ফিজিক্যাল কন্ট্যাক্ট না হয়। সরি, এর আগে আমরা যখন ধরো অন্য পার্ট গুলো পড়িয়েছিলাম, ধরো এই, মানে কি বলি পার্সোনাল জোন, ইন্টিমেট জোন, তখন কিন্তু দুটোর মধ্যে একটা টাচের ব্যাপার ছিল। কিন্তু এই সোশ্যাল ডিস্টেন্সিং এর মধ্যে কিন্তু কোনো টাচ হবে না, এবং মিনিমাম ডিস্টেন্স থাকবে হচ্ছে 4 ফিট এবং ম্যাক্সিমাম ডিস্টেন্স 12 ফিট। তখনই দ্যাট ইজ কনসিডার্ড টু বি সোশ্যাল ডিস্টেন্সিং। ইজ ইট ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো সোশ্যাল ডিস্টেন্সিং এর ব্যাপারটা? আচ্ছা, এবার এক্সাম্পলস গুলো দেখতে পাচ্ছ সোশ্যাল ডিস্টেন্সিং এর? একটু দেখো স্টুডেন্টস, একটু রেসপন্স করবে প্লিজ। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা এই যাচ্ছে। সোশ্যাল ডিস্টেন্সিংটা দেখো অতটা ভালো ফটো পায়নি, এখানকে একটু দেখে বুঝতে হবে যে ইউ হ্যাভ টু মেইনটেইন মানে এই সোশ্যাল প্রক্সিমিটির জন্য। ঠিক আছে, অত দূরে দূরের কোনো ফটো এখন পেলাম না, ওই জন্য এটাই আর কি দিয়েছি। টু জাস্ট আন্ডারস্ট্যান্ড যে প্রত্যেকের সাথে কিন্তু প্রত্যেকের কোনো টাচ হবে না এবং একটা সোশ্যাল ডিস্টেন্সিং কিন্তু এখানে মেনটেন হবে। আচ্ছা, দ্যাট ইজ কল্ড সোশ্যাল প্রক্সিমিটি। এরপরে যেটা আছে পাবলিক স্পেস বা পাবলিক প্রক্সিমিক্স। এটা কি হয়? It is the space that characterizes how close we sit or stand to someone, like public figure or public speaker. So, if you are not at an event listening to a professor, হ্যাঁ স্যার, এবার দেখা sorry, যাচ্ছে।
আচ্ছা, তো পাবলিক স্পেসে কি হয়? পাবলিক স্পেস হচ্ছে সেই স্পেসটা যেখানে কি কোনো একজন পাবলিক ফিগার বা পাবলিক স্পিকার যেখানে থাকছে। ধরো আমি যখন ধরো তোমাদের পড়াচ্ছি, তখন ইউ আর কনসিডার টু বি পাবলিক, বা মানে স্টুডেন্টস বা পিউপিল। এই পিউপিলটা কিন্তু PUPIL, যার মানে স্টুডেন্টস, ঠিক আছে? পিউপিলের মানে কিন্তু স্টুডেন্ট। আর PEOPLE, এই পিউপিল এটা মানে কিন্তু হচ্ছে লোকজন। তুমি যাই ধরো না কেন নিজেদের, যখন ধরো একজন স্পিকার বলছে বা কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, সাপোজ দেখা গেলো শাহরুখ খান কলকাতায় এসে একটা প্রোগ্রাম করছে, তোমরা সবাই উত্তেজিত, হ্যাঁ শাহরুখ খান এসে একটু দেখতে যাবো, হ্যাঁ। তখন যে জায়গাটায় তোমরা যাচ্ছ, তখন কিন্তু তোমরা একটা পাবলিক স্পেসের মধ্যে বিলং করছো। এই যেমন আমরা পুজোর সময় ঠাকুর দেখতে যাই প্যান্ডেলে প্যান্ডেলে, আমরা কিন্তু তখন পাবলিক স্পেসের মধ্যে দিয়ে যাই, বিকজ সবাই কিন্তু লাইনে দাঁড়াতে হয়, তারপরে গিয়ে আমাদের মানে আমাদের মা দুর্গার মূর্তিটা দর্শন করতে হয়। ইজ ইট রাইট? তার মানে কি পাবলিক স্পেসটা কিন্তু হয় এইভাবেই, যেখানে যে অ্যাকচুয়াল আর কি স্পিকার থাকে বা যে অ্যাকচুয়াল কোনো প্রফেসর থাকে, তাকে কিন্তু ফলো করে হচ্ছে বাকি পাবলিক বা বাকি পিপল বা বাকি স্টুডেন্ট। তখন কিন্তু এই পাবলিক স্পেসের ব্যবহারটা হয়। এবার আরেকটু ল্যাবরেটরি বোঝাতে গেলে কি হয়, যে ইফ ইউ আর এট অ্যান ইভেন্ট লিসেনিং টু এ প্রফেসর গিভ এ লেকচার, ধরো আমরা তো প্রফেসর, আমরা তোমাদের লেকচার দিচ্ছি, টু প্রবাবলি অ্যাবাউট 12 to 25 ফিট অ্যাওয়ে, 12 থেকে 25 ফিট দূরে থাকবে। এটা কেন হয়? বিকজ যেহেতু তোমরা একটা গ্রুপ, এবার এখানে ধরো বিভিন্ন কম্পন টম্পনের ব্যাপার থাকে, তোমরা তো ফিজিক্স পড়ো, তোমরা আমার থেকে ভালো জানবে, ঠিক আছে? যে একটা রুমের মধ্যে যখন আর কি তুমি মানে একজন লেকচারারের লেকচার শুনছো, তখন কিন্তু স্টুডেন্টরা গ্যাদার হয়ে বসে। এবার যখনই গ্যাদার হয়ে বসে, মানে এক জায়গায় বসে, টিচারদের সাথে কিন্তু স্টুডেন্টদের একটা ডিসটেন্স থাকে। তার মানে কি টিচার কোনো কিছু বলছে, সেটা কিন্তু তার পিছনের যে দেয়ালটা থাকে, ঠিক তোমাদের পিছনে যে দেয়ালটা, ওখানে রিফ্লেক্ট হয়ে কিন্তু একদম পিছনে যারা বসে আছে তাদের কাছেও যাচ্ছে, আর সামনে থেকে কিন্তু যারা সামনে বসে আছে তাদের কাছেও যাচ্ছে। তো রুমের সেট আপ গুলো এইভাবেই করা হয়। সো যখন এই ক্লাসরুমের বা বিভিন্ন রকম এরকম পাবলিক প্রোগ্রাম ইউজ করা হয় বা পাবলিক প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়, তখন কিন্তু যারা অ্যাকচুয়ালি স্পিকার থাকে তারা কিন্তু একটু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, এবং সেটা কিন্তু মিনিমাম 12 ফুট হতে পারে এবং ম্যাক্সিমাম 25 ফুট হতে পারে। নাও এবার কি তোমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার এই পাবলিক স্পেস সম্পর্কে? Yes, sir. একটু respond করবে, please? আচ্ছা, Yes, sir. Yes, এবার sir. এক্সাম্পলস অফ প্রক্সিমিক্স, হ্যাঁ এক্সাম্পলস অফ পাবলিক প্রক্সিমিক্স একটু দেখে নাও। দেখতে পাচ্ছ একজন প্রফেসর আছেন বা একজন, এই যেমন একজন ফিল্ম আর্টিস্ট বা কেউ একজন দাঁড়িয়ে আছেন, বাকিরা সবাই তার কথা শুনছে, একজন স্পিকার বলছে আর বাকিরা সবাই শুনছে। তার মানে দিস আর এক্সাম্পলস অফ পাবলিক প্রক্সিমিক্স। পাবলিক প্রক্সিমিক্স এর প্রসিডিউরটা কিন্তু এইভাবেই হয়। ওকে, তাহলে আজ আমরা যা করলাম, তোমাদের মোটামুটি এই প্রক্সিমিক্স সম্পর্কে কি একটা ওভারঅল আইডিয়া হয়ে গেল? Yes, sir. Yes, sir. তাহলে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ মোটামুটি আমি স্পেস ওয়াইজ তোমাদের বিভিন্ন এখানে ক্রিয়েশন করে দিয়েছি, ইন্টিমেট স্পেস থেকে শুরু করে পার্সোনাল স্পেস, সোশ্যাল স্পেস, পাবলিক স্পেস, ঠিক আছে? এই জিনিসগুলো আমি ওভারভিউ করে দিয়েছি, ঠিক আছে? তো তোমরা কিন্তু এই জিনিসটা ফলো করো, হ্যাঁ। অ্যান্ড আই থিঙ্ক মানে এখনকার ক্লাসগুলোতে ইন্টারাকশন বেশি করবে, আই থিঙ্ক তোমাদের প্রবলেম গুলো কিন্তু তত সলভ হয়ে যাবে। তো আজকে আমরা যে টোটাল প্রক্সিমিক্স বোঝালাম বা পড়ালাম, কারো কি কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে বা কোনো কোয়েশ্চেন আছে? যদি থাকে প্লিজ আমাকে করো। স্যার এইটাকে পিডিএফ করে কি আমাদের গ্রুপে দিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সবই তো দিয়ে দিচ্ছি আমি, না গ্রুপে আমি সব পাঠিয়ে দেবো। না ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর তোমরা কিন্তু তোমাদের এই যে কমিউনিকেশনের উপরে যে নোটসটা দিয়েছিলাম এর আগের দিন, মানে একটা বুক লিটারালি, ঠিক আছে, মানে কমিউনিকেশনের উপরে, ওই বইটা কিন্তু সবাই মানে পড়তে শুরু করে দাও, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা তো আর কি কমিউনিকেশন স্কিলস নিয়ে মানে পড়াবো। ধরো তোমার ওই কি বলে ওটাকে, ধরো আমরা যেই মানে এর আগের দিন যেটা পড়াচ্ছিলাম, ঠিক আছে, ভার্বাল কমিউনিকেশন, ঠিক আছে, তোমাদের যেটা আর কি টপিক রয়েছে তোমার নর্মাল কমিউনিকেশন ক্লাসে, ওই টপিকটা কিন্তু জাস্ট গো থ্রু করো, যাতে নেক্সট দিন যখন পড়াবো তোমাদের কিন্তু বুঝতে অনেকটা সুবিধা হবে। ওকে, তাহলে থ্যাংক ইউ এভরিওয়ান। কারো কোনো কোয়েশ্চেন নেই তো থাকলে প্লিজ। স্যার বুকটার নাম আরেকবার বলুন। থ্যাংক ইউ স্যার। দেখো গ্রুপে দেওয়া আছে, বুকটার নাম নেই, গ্রুপে দেওয়া আছে পিডিএফ ফাইল, বন্ধুরা একটু দিয়ে দিও, ওর যারা বন্ধু আছে একটু সবাই ওকে দিয়ে দিও, ঠিক আছে? বাকিদের কাছে রয়েছে তো? Okay, sir. ওকে 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 ওকে।
থ্যাংক ইউ যার কাছে আরে আছে ভাই আরেকবার থাকলে একটু ডিসকার্ডে দিয়ে দিন ভাই। আমরা লেটে জয়েন করেছি, একটু গ্রুপে আরেকবার রিপিট করে দে ভাই। থ্যাংক ইউ স্যার।